সাপ্লাই চেন, ভাই রে ভাই, চিন্তা করা যায় না। এই যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে হইলো ডিলটা, তোমার কি মনে হয় এটা কয়দিন টিকবে? এই লোক কিন্তু 39 বার ঘোষণা করছে যে জিতাইছি আমি যুদ্ধ। এখন $1,000,000 প্রশ্ন হলো, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? হোপ ইউ গাইস আর ডুইং রিয়েলি গ্রেট। আমরা হলো দুইজন বন্ধু। আমার নাম কেএম আব্দুল্লাহ প্রবাল। হেয়ার উইথ আস উই হ্যাভ, হু উই হ্যাভ? মাহবুব ইউসুফ। হ্যালো সবাই। আচ্ছা, আমরা আমরা মনে সরি আমরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো দিস ইজ আওয়ার ভেরি ফার্স্ট এপিসোড অফ আওয়ার ভেরি নিউ পডকাস্ট। আমরা আমাদের পডকাস্টের নামটা এখনো ডিসাইড করতে পারিনি। আমার প্ল্যান যেটা আছে, মোস্ট প্রবাবলি প্রোগ্রেস পালস পডকাস্ট রাখার। যেমন আমার নাম প্রবাল, প্রোগ্রেস পাস্ট, প্রোগ্রেস প্রোগ্রেস পালস পডকাস্ট বাই প্রবাল। আর আর আরেকটা রাখা যেতে পারে যে দি ডিউ ডায়লগ, সামথিং লাইক দ্যাট। তো এটা নিয়ে আমরা ডেফিনেটলি, আপনারা একটু কমেন্ট করে আমাদের জানাইতে পারেন যে কোনটা ভালো হয়, দি ডিউ ডায়লগ অর দি প্রোগ্রেস পালস পডকাস্ট। তো আমরা অনেক ইনফরমাল কথাবার্তা বলবো। আমাদের মেইন টার্গেটটা হলো হাউ অ্যাজ এ নেশন উই ক্যান প্রোগ্রেস। আমি একজন মানুষ যে হলো এআই নিয়ে খুব ইনথুজিয়াস্ট। আমার সাথে আছে আমার বন্ধু মাহবুব, সে হলো গেমিং, এআই, ওভারঅল ইকোনমি সবকিছু নিয়ে অনেক ইন্টারেস্টেড, ইনথুজিয়াস্ট। সো মাহবুব, কিছু বলো আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে। শুরু করে দিই আমরা, চলো। সবাই কেমন আছেন? হ্যালো সবাই কেমন আছেন? আমরা এই প্রবাল যেমন একটু আগে বললাম, আমরা বন্ধু আর কি। অনেক কিছু নিয়ে আমরা রেগুলার বেসিসে ইনফর্মাল ফর্মাল ভাবে আলোচনা রেগুলার বেসিসে করতে থাকি সবসময়। এমনও হয় যে আমরা কথা বলতে বলতে ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেছে। এখন বিষয়গুলো হচ্ছে কোন টপিকের উপর আমরা কথা বলি অনেকটা স্ক্যাটার, কিন্তু আবার গোছানো সাজানো। যেমন আমাদের ইন্ডাস্ট্রির সাথে অনেক প্রোডাক্টিভ কথা বলি, ডেফিনেটলি আমরা কিন্তু অনেক প্রোডাক্টিভ কথা বলি। এবং আমার কাছে আসলে মনে হয় যে ওই ইনসাইট গুলা যেটা আমাদের কাছ থেকে মানে আমরা বের করি আর কি, কথাবার্তা বলে, ওগুলো আসলে মানুষের জানা দরকার। অবশ্যই আমরা খারাপ অপারেটর না প্রথমত। হ্যাঁ, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কেন এদিকে বারবার তাকাচ্ছি, কারণ এদিকে হলো মাহবুবের চেহারা। দ্যাটস ওয়াই। আচ্ছা, আমার ক্যামেরাটা এইদিকে দেখ। না, আমার হচ্ছে যে সামনে ক্যামেরা আছে তো আমার সমস্যা হচ্ছে না আর কি। লেট মি ফিক্স ইট। আচ্ছা প্লিজ ইউ কন্টিনিউ মাহবুব। সমস্যা তো আজকে আমাদের যে মেন এজেন্ডা এটা হচ্ছে যে এআই কিভাবে গেমিং ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করছে। আর এটা হচ্ছে অ্যাকচুয়াল মেন এজেন্ডা, কিন্তু আরো আমাদের যেটা বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে এটা হচ্ছে বাংলাদেশে যে গেমিং ইন্ডাস্ট্রি এটাকে কিভাবে আমাদের চেঞ্জ হচ্ছে এআই। শুধু এআই না, নর্মাল ওভারঅল গেমিং ইন্ডাস্ট্রি, স্পোর্টস হ্যান ত্যান ইত্যাদি বাংলাদেশটা কিভাবে প্রোগ্রেস করতেছে। যে আগে প্রবাল যেরকম বললো, অ্যাজ এ নেশন আমাদের প্রোগ্রেস নিয়ে আমাদের কাজ করতে হবে, বা ওটা নিয়ে আমাদের মেন এজেন্ডা কিভাবে না না, আমরা আমি জাস্ট চিন্তা করি যে বাংলাদেশের ওভারঅল জিডিপি $458 বিলিয়ন, 458 বিলিয়ন ডলার, একটু কম বেশি হতে পারে। সেখানে একটা কোম্পানি আইপিও লঞ্চ করে, ইলন মাস্কের কোম্পানি। সে প্রথম দিনে তার ভ্যালুয়েশন হয় 1.77 ট্রিলিয়ন। ইমাজিন, তাই না? আমরা 3 বিলিয়ন আমরা চাচ্ছি, তাও আমাদের কি পরিমাণে শর্ত দিছে যে এটা 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 আপনাকে করা লাগবে, নয়তো আমরা দিব না। তারপরে সূত্র আছে শেখ হাসিনার আমলে যখন ওই $4.7 বিলিয়ন আমরা নিলাম, তখনই তো অনেক শর্ত দিয়েছিল। শেখ হাসিনা কিছু মানে নাই, এজন্য পরে দিতে চায় না। এখন আবার অন্তর্বর্তী সরকার কিছু মেনেছিল, কিছু দিয়েছে, আমি জানি না এখন অবস্থা কি। এখন হয়তো কোনো পেন্ডিং আছে গভর্নমেন্টের সাথে। অন্তর্বর্তীকালীন সরকার যেগুলো আনছে সেই সময় যুক্তরাষ্ট্রের সাথে অনেকগুলো ডিল হয়েছে, যার কারণে অনেক কিছু আমরা চীনের দিকে যেমন আমরা আগাতে পারছি না। এই কারণে যদিও এখন যে অবস্থা, চীনের দিকে আগানো সব থেকে বেশি আমাদের জন্য ভালো, কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমন ভাবে বেঁধে গেছি আমরা আগাতে পারছি না এই চুক্তিগুলোর কারণে। তাই অনেক কিছু আমরা করতে পারবো না। যেমন ওইটা নিয়ে আলোচনা না করি যদিও, তাও অল্প যদি বলা যায়, তাহলে আমাদের অনেক কিছু যুক্তরাষ্ট্রকে রেগুলার বেসিসে, আমার মনে হয় এজ এ নেশন আমরা কিন্তু আসলে মানে ওয়েস্টার্ন কালচার ফলো করার চেষ্টা করি আসলে, টু বি অনেস্ট। হ্যাঁ, কিন্তু আমার যেটা মনে হয় আর কি, মানে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান কালচার আমরা যদি ফলো না করি, আমরা যদি চাইনিজ কালচারটা ফলো করি, ওদের মধ্যে হলো প্রোডাক্টিভিটি ইন গ্রাইন্ড। চাইনিজ কালচারে প্রোডাক্টিভিটি পুরো ইন গ্রাইন্ড। একটা এরিয়াতে, এই ফর এক্সাম্পল মানে ভাষা, আমার একটা ভাষা, তোমার একটা ভাষা। ফর এক্সাম্পল আমরা একটা প্রোডাক্ট বানাই, আমি এক প্রোডাক্টের এক অংশ বানাচ্ছি, তুমি ওই প্রোডাক্টের আর একটা অংশ বানাচ্ছি।
বানাচ্ছ। একটা গ্রাম থেকেই বিভিন্ন পার্টস গুলো এক হয়ে একটা ফিনিশ প্রোডাক্ট তৈরি হয়ে বের হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য সাপ্লাই চেন। এই ধরনের সাপ্লাই চেন ক্রিয়েট করার জন্য আমাদের আসলে ম্যানুফ্যাকচারিং বেসড একটা থট প্রসেস থাকতে হবে, ভিশন থাকতে হবে। ইন্ডিয়ার যে প্রবলেমটা, ইন্ডিয়ার কিন্তু পুরোপুরি সফটওয়্যার বেসড ভিশন। হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া অনেক তো ছিল, সবই তো একবারে ফুসফুস হয়ে গেছে আসলে, মানে কাজ করে না, আনফরচুনেটলি কাজ করে না। আমরা আসলেই চাই ইন্ডিয়া ডেভেলপ করলে কিন্তু আমাদের জন্য ভালো। আমাদের আমাদের জন্য জন্য বেশিরভাগ যে নতুন আইডিয়াগুলো আগে যুক্তরাষ্ট্রে কাজ করে, এটা আমার কথা না, এটা হচ্ছে যে খালিদ ফারহানের একটা পডকাস্ট থেকে আমরা দেখতেছিলাম যে আচ্ছা আচ্ছা। মেনলি যুক্তরাষ্ট্রে আসে, যুক্তরাষ্ট্র থেকে ওখানে ডেভেলপ হয়, ইন্ডিয়াতে আসে, ওরা কিছুটা মডিফাই করে, কিছুটা ইয়া করে ঠিকঠাক করে, তারপরে ওখানে মোটামুটি কভার হয়ে গেলে বা সাকসেস পাইলে তখন আমরা সেগুলো নিই। এটা আমরা কেন করতে পারতেছি না যে ডাইরেক্ট যুক্তরাষ্ট্রে যেগুলো হচ্ছে ওগুলো আমরা ডাইরেক্ট নিতে পারছি না, ইন্ডিয়া থেকে আমাদের নিতে হচ্ছে। কারণ ইন্ডিয়ার সাথে আমাদের কালচারটা মোটামুটি ইনলাইন, অনেকটাই হচ্ছে মিলে। এই উত্তর পাশ বলেন, দক্ষিণ পাশ বলেন, যেই দিক দিয়েই বলা যায় কিছুটা কিছুটা হলো এত বড় সরি বর্ডার আমাদের সাথে আছে। তো ইন্ডিয়ার যদি ডেভেলপ হয়, ইন্ডিয়ার আমাদের মানে বর্ডার এরিয়ার যে এরিয়াগুলো আছে ওগুলা যদি ডেভেলপ হয়, ওদের কাছে যদি পার্চেজিং পাওয়ার আছে, আমরা তো বিক্রি করতে পারবো। হুম। প্রবলেমটা তো এখানে, মানে ওরা হলো ডেফিনেটলি ওইভাবে ডেভেলপ হয়তো করতে পারে নাই। আর ইন্ডিয়ার সবকিছুই তো এখন হায়দ্রাবাদ বেস্ট। হ্যাঁ, হ্যাঁ, বেঙ্গালুরু, হ্যাঁ হ্যাঁ বেঙ্গালুরু। এবং ওই যে রিসেন্টলি হলো ওই যে বিজয় থালাপতি, আমরা তো সবাই ওনার ছবি টবি দেখি, থালাপতি থালাপতি। অনেক বড় একজন ফ্যান। So, থালাপতি ওনার ভিশন বলতেছিল, উনি জাস্ট ওই তামিলনাড়ুকে, he wants to make Tamil Nadu a 1 point, most probably $2 trillion economy. Just Tamil Nadu, not India. India as a whole is a $3 trillion economy, as of now. So this is the vision. এখন বাংলাদেশ হয়তো ডেফিনেটলি বাংলাদেশের ভিশন, আই বিলিভ আমরা $500 billion ইকোনমি হতে চাচ্ছি উইদিন উইদিন 2 to 3 years, I believe. I don't remember the stats, but something like that. এরকম কিছু হবে। Pardon me if I quote anything wrong, definitely, but আমার কাছে এটা মনে হয়। সো ওই জন্য মানে আমাদের ম্যানুফ্যাকচারিং বেসড ভিশন, তারপরে যেমন একটি উলকাসেমি নামের একটা কিন্তু কোম্পানি আছে, ওরা কিন্তু বাংলাদেশে চিপ বানানোর ট্রাই করছে। বুঝছো? ওরা কিন্তু মোস্ট প্রবাবলি মানে বাংলা, আমরা যদি এন্ড টু এন্ড চিপ যেমন তাইওয়ান যেমন বানায় টিএসএমসি, আমরা তো সবাই জানি, আমরা যে মোবাইল টোবাইল চালাই, কোয়ালকমের প্রসেসর আছে, হিলিও প্রসেসর আছে, সব বেশিরভাগই হলো টিএসএমসি বানায়। তো টিএসএমসি তো ডেফিনেটলি এন্ড প্রোডাক্টটা বানাচ্ছে, বাট আমরা যদি কোন একটা পার্টস, ফর এক্সাম্পল ডিজাইন, চিপের ডিজাইনটা, নতুন চিপ ডিজাইন করার জন্য তো নতুন ইঞ্জিনিয়ার লাগে, আমাদের কাছে তো আছে, ম্যান পাওয়ার আছে, মোটামুটি ভালো ইঞ্জিনিয়ার আছে প্রচুর পরিমাণে। ওই মার্কেটটা ডেভেলপ করা কিন্তু খুবই প্রয়োজন আসলে। ওর কাছে আমি কিছু কাজ করছে, মানে এগেইন আমাদের সবার তো চিন্তা ভাবনা, চলো বিসিএস দিই, পড়াশোনাটা শুরু করে দিই, চলো। সমস্যাটা তো ওই জায়গাতে। কয়েকদিন আগে রিসেন্টলি আমাদের সংসদে এই কথাটা এসছে যে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি যে বাজেট আসতেছে, ওখানে একজন বক্তা সদস্য বলতেছিলেন যে বেসরকারি কোনো বাজেট নাই, যার কারণে সরকারি দিকগুলোতে যাচ্ছে, ওখানে দুর্নীতি হচ্ছে, ঘুষ হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এখন কথা হচ্ছে বেসরকারি দিকে আমরা যাইতে পারতেছি না, ওই জায়গায় কোনো বাজেট নাই। ওখানে আমি কমেন্ট বক্সে গেলাম, যে দেখলাম যে অনেকজন বলতেছে কি দরকার, একটা অ্যাভারেজ বেসরকারি চাকরিজীবী 30,000 টাকা পাচ্ছে, সরকারি চাকরিজীবীর বেসিক সব মিলে 20,000 22,000, তাহলে কি দরকার বেসরকারি। কিন্তু আমরা তো জানি, আমাদের ইন্টার্নশিপ করছি, ইত্যাদি ইত্যাদি আমরা করছি, কি পরিমাণে কাজ হয় ওই জায়গাতে। তার সিকি ভাগ্য যদি বলো, তাও সরকারি অফিসগুলোতে হয় কিনা। আমাদের রেজিস্ট্রার ভবনে যদি যাই, একটা কাজের জন্য 4-5 ঘন্টা লেগে যাবে, ওরা বললো লাঞ্চের পরে আসে। এই জিনিসটা সবাই, হাসান আব্দুল্লাহ এই জিনিসটা নিয়ে প্রটেস্ট করছে, এখন পর্যন্ত এই জিনিসটা ঠিক হতে পারেনি ভালো করে। সবাই ভাই লাঞ্চের পরে ঠিক আছে, বুঝছো, যে রেজিস্টার বিল্ডিং এ গেছে তার এই ধরনের একটা এক্সপেরিয়েন্স আছে, লাঞ্চের পরে যাওয়াই লাগছে। এটা তো আমি হলফ করে বলতে পারি। শুধু রেজিস্টার বিল্ডিং বলি তাই, প্রত্যেকটা হলে সেম কাহিনী, ঠিক আছে, প্রত্যেকটা হলে একই অবস্থা। আমাদের রিসেন্টলি আমরা ভর্তি প্রসেস কমপ্লিট করলাম, যে পরিমাণ আমাদের টাইম লাগছে, এত ডিজিটালি সবকিছু তুমি করতেছো, এত ডিজিটাল ইয়া করতেছো, তোমাকে অনলাইনে টাকা পে করে ওটার রসিদ ডাউনলোড করে প্রিন্ট করে কেন জমা দেওয়া একটা বিষয় ক্রেডিট দিতে হবে, রিসেন্টলি মনে হয় হলের পেমেন্টও করা যায়, ইয়ের মাধ্যমে করা যায়, অনলাইনে করা যায়। নেক্সট টাইম থেকে যারা করবে তারা করতে পারবে, কিন্তু তাও ওটা করলেও তোমাকে ওটা ডাউনলোড করে প্রিন্ট করে অ্যাটাচ করে সাইন নিতে হবে তোমার প্রভোস্ট অফিস থেকে। অ্যাকচুয়ালি এই জিনিসপত্রগুলো তো জাস্ট তুমি
পেমেন্টটা অটোমেশনও করতে পারোনি ভালো করে, জাস্ট পেমেন্টটা করতে পারতেছো, অনলাইনে যে নিবে পেমেন্ট ওটা তোমাকে ডাউনলোড করে প্রিন্ট করতেই হবে, ওই জিনিসটা অটোমেট এখন পর্যন্ত হয়নি। কি পরিমাণে টাইম যায় অবশ্যই। আহ ওখানে একটা ল্যাগ আছে অলরেডি, অনেকজনের জাস্ট সাইন হয়নি, বাবা বা মায়ের সাইন হয়নি, ওটার জন্য অনেকজনের করতে অলরেডি আটকায় গেছে। এই জিনিসপত্রগুলো প্রথমত ব্রিফ না দেয়া, তারপরে আহ অটোমেশন না করা, ইত্যাদি ইত্যাদি কারণে এখানে যেরকম ল্যাগ আছে আমাদের ন্যাশনাল ইকোনমিতেও যথেষ্ট পরিমাণে ল্যাগ আছে। বাই দ্য ওয়ে ভাই গাইস, আপনারা জানেন কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বছরের বাজেট হলো 942 কোটি টাকা, ইফ আই এম নট রং। কিছুটা বাড়ছে, এবার 900, আগে তো 900 পর্যন্ত ছিল। 10 সামথিং ছিল না, 910 সামথিং। হ্যাঁ, 900 প্লাস সামথিং ছিল, এবার বাড়ছে 42, এটা অবভিয়াসলি এক্সট্রা, কিন্তু সমস্যাটা তো বাজেটটা তো বাড়ছে, ওই পোর্শনে হ্যাঁ, কি ইউনিভার্সিটির বাজেট বাড়ছে কিনা হ্যাঁ, হ্যাঁ। চাইও না, বুঝছো, মানে কি কাজ করে দরকার নাই। আরে আমাদের বাজেটের মেন পোর্শন তো চলে যায় যে বেতন ভাতা ইত্যাদি দিতে দিতে চলে যায়। অ্যাকচুয়ালি আমাদের যে ন্যাশনাল লিডাররা বলে, কয়েকদিন কোচিং সেন্টার বললো আমাদের ইয়াকে, আমি এগ্রি করবো পার্সোনালি যদি বলি যে হ্যাঁ আসলে মানুষজন বাইরে যে কি বলতেছে যে কেন ডিউ ভালো, 700-র উপরে বিশেষ ক্যাডার ইত্যাদি ইত্যাদি, মানে সরকারি প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছে, ওই কারণে এটা ইয়া করছে। অ্যাকচুয়ালি কি এটা হওয়া উচিত আমাদের গবেষণা ভিত্তিক না, যে আমাদের জাস্ট কে কোথায় কত ভালো চাকরি পাচ্ছে না পাচ্ছে এই দিকটা কেন ফোকাস করা লাগবে। তুমি আসতেছো গ্রামগঞ্জে দেখি বা যে কোনো জায়গায় দেখি সবাই চিন্তা ভাবনা করতেছে কি হ্যাঁ ডিউর মতো ভালো একটা জায়গায় হয়েছে, অবশ্যই বিশেষ দিবে, সরকারি চাকরি করবো ইত্যাদি ইত্যাদি। কেন এই জিনিসটা করা হচ্ছে, কেন চিন্তা ভাবনা করতেছে BCS? Like, if you are a student of DU, then you have at least you have the same. দিতে হবে বাধ্যতামূলক, মানে গ্রামের মানুষ বলো শহরের মানুষ বলো, এক কথা বলতে গেলে তোমার সাথে একদম জোর করেই বলে দিবে যে হ্যাঁ এত বিশেষ দিবে বাধ্যতামূলক ভাবে দিবে, এমন না যে নট নট এ অপশন, ঠিক আছে। এখন 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 হলো মানে পে স্কেলটা দেওয়ার পরে, বুঝছো, এখন তো আমরাও কিন্তু প্রশ্ন করতেছি যে কেন দিব না। হ্যাঁ, তাই না ভাই? সাথে তোমার যদি না বেড়ায়, কারণ আমরা হচ্ছে বিবিএ এমবিএ কমপ্লিট করে যাব, আমাদের বলবে 30,000 টাকা 40,000 টাকা, হাইয়েস্ট 50,000 টাকা বলবে, ঠিক আছে। এত পড়াশোনা করে যে যেখানে মনে করো সরকারি একটা চাকরিতে পাওয়ার জিনিসটার যে আসতেছে, অনেকজন বলতেছে যে পাওয়ারফুল চাকরি, পাওয়ারটা তুমি কাজে লাগাবে। সাউথ ইস্ট এশিয়াতে মানে যেখানে ধরো যে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা যারা, বুঝছো, তো এখানে হলো কি ফর এক্সাম্পল এই আমেরিকাতে কিন্তু সরকারি চাকরিজীবী ওই রকম দাম নেই, টু বি অনেস্ট। ইফ ইউ আর এমপ্লয়ি অফ গুগল, ইউ আর ওয়ে মোর ধরো যে অ্যাপ্রিসিয়েটেড অথবা স্কিম ইন দ্যাট পার্টিকুলার সোসাইটি। বাট আমাদের এখানে যেটা হয় কি, মানে ওই তো মানে সাউথ ইস্ট ইকোনমি, মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা, সো আমরা হলো সরকারি অফিসে যে যে ধরনের তিক্ত অভিজ্ঞতার শিকার হই, এবং সেখানে যদি কোনো একটা বড় অফিসার থাকে ফোন দিয়ে দিলি কাজ হয়ে যায়, ওই জিনিসগুলো দেখে 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 আমাদের মনে হয়েছে যে আমাদের ফ্যামিলি থেকে একটা দরকার যা ওই থট প্রসেসটা। বাট তুমি আমেরিকায় দেখো, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে দেখো, সবাই সমান অধিকার পাচ্ছে, তাই না? এখনো হয়তো ওদেরও প্রবলেম আছে, বাট বেসিক নিডস তো মানে কোনো বেসিক নিডস পূরণ করার জন্য কোনো ঘুষ দিতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না। বাট ওই প্রবলেমটা কিন্তু এখানে আছে, তাই না? এই জন্যই কিন্তু এই প্রবলেম যখন হলো সবাই সমান অধিকার পাওয়া শুরু করবে, সবাই আইন মেনে চলতেছে। ফর এক্সাম্পল আমরা হলো এখন ট্রাফিক লাইট দেখে দেখে এআই মামলার ভয় কিন্তু এখন আমরা আইন টাইন মানে, ওইটা হইলে কিন্তু ইউ ডোন্ট নিড ধরো সামওয়ান হায়ার অফিস, তাই না? পুলিশ অফিসে কোনো বড় পুলিশ অফিসের দরকার নেই, কারণ তোমার গাড়ি যদি ফর এক্সাম্পল আইন যদি সবাই মানে তুমিও মানবা, তোমার গাড়ি যদি ফর এক্সাম্পল আইন ভঙ্গ করে, তুমি যখন দেখতেছো যে আশেপাশের জন্য টাকা দিয়ে যাচ্ছে, মামলা খাইছে টাকা দিয়ে যাচ্ছে এবং কাউকে ফোন করতেছে না, কোনো নেতাকে ফোন করতেছে না, ডেফিনেটলি তুমি মানবা। মানুষ কিন্তু দেখে দেখে শেখে। পুলিশ যদি না নেয়, ঠিক আছে, নেতা ফোন করলো পুলিশ ফোনটাই তুললো না, ঠিক আছে, তখন তো আর উপায় থাকতেছে না, পুলিশ বলতেছে হ্যাঁ তার চাকরি খেয়ে দিবে, অবভিয়াসলি কিছু করার নাই। পাওয়ার প্র্যাকটিস আমাদের এখানে এত বেশি, আমাদের এখানে বলো ইন্ডিয়াতে বলো যে কোনো জায়গাতে। তুমি জাস্ট শোনো, এই বাঙালিরাই দেশে এত ভদ্র হয়ে যায় তোমার কোনো ধারণা নেই। পকেটে পকেটে ময়লার প্যাকেট নিয়ে ঘুরে বেড়াবে কোনো জায়গায় অবশ্যই কিছু করার নাই, কিছু তো করার নাই। কারণ আমরা দেখি ইউ অ্যাডাপ্ট,
ওই কালচারে যে ইউ অ্যাডাপ্ট, তো ওরা ওইভাবে চলতেছে, আমি আমার ওইভাবে চলতে হবে। আর এখানে তো মামা খেলা নাই, আমি তো কোনো বড় রাজনৈতিক নেতার অনুসারী নেই এখানে, বাঁচাবে কে আমাকে? প্রবলেমটা ওইখানে। বুঝছো, আমাদের বাংলাদেশিদের প্রবলেম হলো নেপোটিজম, শেখ মুজিব থেকে শুরু হয়েছে, আরো এখন মানে এটা চলতেছে চলতেছে চলবে চলবে চলবে, কিছু করার নেই। চলবে। হ্যাঁ, হ্যাঁ, চলবে। রঞ্জে রঞ্জে আমাদের দৌড়ানো রাজনীতি, যে ভাইরা বলে আমাদের বড় ভাইরা But I বলে। think we have to be optimistic, তাই না? মানে নিউ জেনারেশনের যে নতুন নতুন মানে সরকারি অফিসে তুমি যদি যাও, নতুন ছেলেপেলে যারা আছে ওরা কিন্তু বোঝে, এবং আমার কাছে মনে হয় ওরা হেল্প করার ট্রাই করে। মানে নতুন যারা জয়েন করে, বুঝছো, আমি একটু এই চেঞ্জটা একটু দেখছি। মানে ওরা বোঝে যে ডিমান্ড কি, এটাই। তুমি যদি ভালো করে অ্যাটলিস্ট বলতে পারো যে আমি ইন্টারনেটে দেখে আসছি, এই ডকুমেন্ট লাগে, আমি তো সবই নিয়ে আসছি। ও বুঝছে যে এ হলো মোটামুটি শিক্ষিত লোক, এ জানে অনেক কিছু, তোমার খুব কিন্তু ভালো সার্ভিস। ওখানেও তো আরেকটা সমস্যা, যে কয়জন দেখে যাবে এবং কয়জন জানে যে এই ইনফরমেশনটা যে কোনো আমাদের সরকারি ওয়েবসাইট থেকে নেওয়া যাবে। ওয়েবসাইট গুলো স্লো, দুদিন আগে আমরা আলোচনা করতেছিলাম, হ্যাঁ, লোড হ্যাঁ, নেই হ্যাঁ। ওয়েবসাইট, আর গুগল থেকে লোড নিতে থাকে, ঘুরতে থাকে ঘুরতে থাকে। বুঝতে পারি। ওখান থেকে যে ইনফরমেশনটা নিবে, এইটার জ্ঞান কতজন রাখতেছে বা কতজন ইন্টারেস্ট রাখতেছে, যে ডাইরেক্ট যে আমি ওনাকে জিজ্ঞাসা করি, আমি অনলাইন থেকে দেখবো না। অনলাইন থেকে দেখলেও দেখা যাচ্ছে যে ওরা অন্য কিছু ইয়া করতেছে, ক্লিয়ারলি অনেক কিছু সবসময় বলা থাকে না কিন্তু কোনটা আমাদের করতে। স্মার্টফোন অ্যাডাপশন কিন্তু অনেক বেশি, বুঝছো, অ্যারাউন্ড হুম, আই ডোন্ট রিমেম্বার 52 থেকে সামথিং, বুঝছো, আরো বেশি পার্সেন্ট। আমার হুম, মনে হয় মানে আমাদের সবারই না আসলে এআই ইউজ করতে শেখা উচিত। এআই বেসিক্যালি ইচ এন্ড এভরিথিং ইউ শুড অ্যাকচুয়ালি সার্চ। হুম। আমার নেতা এটা বলছে বা আমার বন্ধু এটা বলছে, মানে ইজ ইট রিয়েলি ট্রু? মানে এখন কিন্তু ওই জামানা নাই যে তুমি গুগলে টাইপ করবা 10-12টা ওয়েবসাইট, মানে ঘাটবা, তারপরে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ইনফরমেশন। ইউ জাস্ট হ্যাভ টু, ফর এক্সাম্পল তুমি জেমিনাইতে গেলা, গুগলের এআই মোড আছে সার্চের ওখানে, ইউ জাস্ট হ্যাভ টু আস্ক দ্য কোশ্চেন, ও 50টা ওয়েবসাইট ক্রল করে হিল টেল হ্যাঁ, হ্যাঁ, হোয়াটস দ্য এক্স্যাক্টলি রেফারেন্স সহ দিয়ে দিবে। 99.99% টাইম দ্যাট পার্টিকুলার চ্যাটবট ইজ রাইট, তাই না? Yes. মানে ওর উপর তুমি ডেফিনেটলি বেশি ভরসা করতে পারো, কারণ ওর যে পরিমাণ ইনফরমেশন নিয়ে কাজ করতেছে এখন, মানে কনস্ট্যান্টলি আমরা কথা বলতেছি, আমি একটা যে কথা বলতেছি এই কথার যে একটা রেজাল্ট সেট করতেছি, তাই না? ডেফিনেটলি আরেকজন মানুষ আছে, ও তো সেম টাইপের প্রশ্ন করতে পারে, তাই না? তো ও ট্রেন করতেছে আরো হাউ টু ইফিসিয়েন্টলি ডেলিভার দ্য অ্যান্সার, এটা কিন্তু খুব ভালো ভালো করতেছে। তো আমার মনে হয় এখন যেহেতু মানে গুগলের যে এরকম একটা ইকোসিস্টেম আছে, আমরা চাইলে অন্য চ্যাটবট ইউজ করতে পারি, বাট বাংলাতে ভালো। মানে যেহেতু শিক্ষা একটা বাংলাদেশের বড় সমস্যা, অনেকেই হয়তো ইংলিশ পারে না, বুঝছো, সেক্ষেত্রে তুমি চাইলে বাংলাতে কথা বলতে পারো, গুগলের বাংলা হলো মডেল গুলো খুবই ভালো, খুবই ভালো। তো অবশ্যই সেক্ষেত্রে আমরা আমার মনে হয় সবার ট্রাই করা উচিত ওই দিক থেকে, ইচ এন্ড এভরিথিং ইউ শুড অ্যাটলিস্ট মানে একটু সার্চ করে যাওয়ার সমস্যা নেই, তাই না? ওই লোক তোমার ঘুরাবে দুই তিনবার। স্মার্টফোনে তো ইন্টিগ্রেটেড অলরেডি, জাস্ট একটা সাইট খুলে ভয়েস লিখতেও হবে না, ভয়েসে বলে দিলে ডাইরেক্টলি চলে আসবে। ঠিক এখন আছে। তো অনেকে অনেকে তো ওই যে হুইসপার ফ্লো ইউজ করে, বাট হুইসপার ফ্লো তো $20 লাগে, ওটা মোটামুটি একটু দামি আছে। বাট এখন তো সিন্স মানে গুগলের একটা কিন্তু নতুন, ধরো যে জেমিনাই এজ গ্যালারি নামে একটা কিছু আছে, বুঝছো, ওইটা তুমি যদি করো, ইনস্টল করো, বুঝছো, তখন তুমি ধরো যে কনস্টিটিউয়েন্টলি হুইসপার ফ্লোর মতো, মানে ফর এক্সাম্পল আমি তোমার সাথে কথা বলতেছি, ও বুঝবে যে ফর এক্সাম্পল কেমনে লিখতে হবে, বুঝছো, আমার সাথে 5 মিনিট কথা বলার পরে ও আমার প্যাটার্ন বুঝে যাবে যে আমি কেমনে কথা বলি। ওরা বুঝে, ও অটোমেটিকলি ধরো যে তুমি যেমন চাও এক্স্যাক্টলি তেমনি, মানে তেমনি সেভাবে লাগবে আর কি। So এটা ইউজ করা হয় বেসিক্যালি হলো প্রম্পটিং এর জন্য, আরো বেটার ভাবে প্রম্পট করার জন্য। বাট এখন তো ওইটা সবাই ইউজ করতে হয়। এবং এখন কিন্তু আমি তো কয়েকদিন আগে আমার মেসেজ খুব খারাপ হচ্ছিল যে মানে জেমিনাই মোস্ট প্রবাবলি 3. জেমিনাই 2.5 ফ্ল্যাশ খুব ভালো না, খুব ভালো মডেল ছিল না। বাট যখনই এই যে এই সেপ্টেম্বরের 19 না, সেপ্টেম্বরের না, কয়দিন তারিখে, 19 তারিখে মনে হয়, লাস্ট মাসের 19 তারিখে গুগল আইওর ইভেন্ট হয়েছে, বুঝছো, ওখানে যে ওরা হলো জেমিনাই 3.5 ফ্ল্যাশ লঞ্চ করছে। ড্যাম, তুমি কি বলো, আমার আমার আব্বু একটা জিনিস জিজ্ঞেস করতেছিল, মোস্ট প্রবাবলি নাটোর সম্বন্ধে কিছু জিজ্ঞেস করতেছিল, যেখানে জীবনযাত্রার মান কিরকম, এগুলো ও সব বাইরে করে নিয়ে আসছে, ইচ এন্ড এভরিথিং। এখানে এই পার্টিকুলার দাম, এই পার্টিকুলার জিনিসের দাম এরকম। ফর এক্সাম্পল ঢাকা থেকে যদি আপনি কি কি পরিবহনে যেতে চান, আপনি সামলিতে যেতে পারেন, অথবা এটাতে যেতে পারেন, এটাতে যেতে পারেন, আপনার ধরেন যে এত এত কষ্ট করবে, ইভেন যা ভাড়া যা বাড়ছে ওইটাও আপডেট করছে। তো these models are have gotten pretty মানে বিগ এবং বেস্ট। আর তোমার যদি টাকা থেকে ডেফিনেটলি তুমি ফেবল ইউজ করবা, যদিও ফেবল এখন ব্যান করছে ইউএস গভর্নমেন্ট,
মানে ক্লডের ফেবল। সো ইয়া, সো দ্যাট ওয়াজ দ্যাট। লাস্ট কয়েকদিন আগে আমি একটা দেখলাম, যে আর্টিকেল দেখলাম, ক্লডের অ্যাকচুয়াল ফেভেল যেটা অরিজিনাল এত মিথস পাওয়ারফুল মিথস 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 মেথড মিথস। মেথড ওটা করতে পারেনি, যে খুব বেশি পাওয়ারফুল হওয়ার কারণে ডেঞ্জারাস হয়ে গেছে, যে ভাবে খারাপ ভাবে যদি ইউজ হয় তাহলে অনেক হ্যাঁ ডেঞ্জার হ্যাঁ, বেড়ে যায়। মানে মিথস কি করে, মিথস হ্যাজ দ্য ক্যাপাবিলিটি টু অ্যাকচুয়ালি হ্যাক, বুঝছো? ও তোমার ওয়েবসাইট স্ক্রল করে বাইর করবে যে তোমার ওয়েবসাইটে কি কি ধরো যে মানে ধরো যে উইকনেস আছে, বুঝছো? যে উইকনেস গুলো সাধারণত কোনো হিউম্যান এই পর্যন্ত বাইর করতে পারে না। ফর এক্সাম্পল অনেক বড় বড় কোম্পানি, ফর এক্সাম্পল ওরাকলের ও উইকনেস বাইর করছে। তারপর আরো বড় বড় কিছু কোম্পানি আছে যেগুলো হলো ফরচুন 500 কোম্পানি। হুম, এই কোম্পানিগুলোর মেইন সার্ভিসই কিন্তু স্যাস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ওরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্যাস। তো এই স্যাস যে বিজনেস গুলো আছে এগুলার যদি কোনোভাবে যদি কেউ হ্যাক করতে পারে, টাকা যদি চুরি করতে পারে, যদি লক করে দিতে পারে, শেষ, তোমার ব্যবসায় শেষ। তোমার হলো পুরা পুরা কিছু করার মানে নেই actually। ন্যাসডাক ক্র্যাশ করবে, আমেরিকান স্টক মার্কেট, ওয়াল স্ট্রিট ক্র্যাশ করবে। সো এই জন্য মানে ওইটি এত, ওই পার্টিকুলার মডেল মিথস হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি। ফর এক্সাম্পল কি কি যেন একটা বেঞ্চমার্ক আছে, আমার নাম মনে নাই, ক্লডের ওয়েবসাইটে যেগুলো দেখা যাবে, ওই বেঞ্চমার্কের ভিতরে দে হ্যাভ দিস ক্যাপাবিলিটি। ওখানে বলছিল যে এই পার্টিকুলার মডেল ক্যান হ্যাভ এনিথিং, মানে যত পাওয়ারফুলি ওয়েবসাইট থাকুক, দ্যাট পার্টিকুলার মডেল হ্যাজ দ্য অ্যাবিলিটি টু হ্যাক এনিথিং। এই জন্য হলো ওরা হলো কিছু কিছু ট্রাস্টেড কোম্পানিদের প্রথমে হলো খালি মেথডসের এক্সেস, বুঝছো? আর কাউরে সোফার হুম, দেয় ডেঞ্জার মানে ডেঞ্জারাস হয়ে যায় খুব বেশি, কারণ না। এই সব মিলে যদি দেখা যায় বিলিয়ন বিলিয়ন ডলার চলে যাওয়ার কোনো সম্ভাবনা খুব সহজে তৈরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা যাই একটা হোক, ব্যাপার, এটা একটা ব্যাপার, এটা একটা ব্যাপার। এই আচ্ছা, কারণে গেমিং নিয়ে আমরা একটু কথা বলি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই বলতে লাগছিলাম যে গেমিং নিয়ে। এখন বিষয়টা হচ্ছে যে তুমি একটু আগে যেটা বললা যে জাস্ট একটা সার্চ করে চলে আসবে। আমি আহ, আজকে আজকে এই কিছুক্ষণ আগে গেম খেলতেছিলাম, ওখানে একটা পাজেল এসছে, ওটা আমি অনেকক্ষণ ট্রাই করে সলভ করতে পারতেছিলাম। জাস্ট ছবি তুললাম, ছবি তুলে জেমিনিতে আপলোড করে দিলাম, আপলোড করে বললাম যে সলভ করো। জিজ্ঞেস করলো যে কোন গেম। আমি হুম, জাস্ট গেমের নাম বলছি, আমি বলিনি কোন জায়গায় কোন কিছু, কিছু না, নাথিং। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। জাস্ট আমাকে বলে দিল যে এটা 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 ক্লিক করেন, ওকে ডান, কমপ্লিট। ও আমি হ্যাঁ, লিটারেলি অবাক হয়ে গেছি যে জাস্ট গেমের নাম দিয়ে গেমের কোন এরিয়া থেকে কি আছে, কোনটা আমাকে ক্লিক করতে হবে, কিভাবে পাজলটা সলভ করবো, প্লাস শুধু ওটা না, তারপরে কোন পাজলটা আসবে আই ডোন্ট নো, মানে আমি তো ওটা সলভ করিনি। আর পরে কোন পাজলটা আসবে সম্পূর্ণ একটা সিকোয়েন্স কমপ্লিট করতে, ওই পাজলটাও সে আমাকে বলে দিচ্ছে যে ওটাতে এটা এটা ক্লিক করলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে কোনো কারণ ছাড়া। তো এই জিনিসটা মানে লেট মি টেল ইউ আ হ্যাক। তুমি যদি ফর এক্সাম্পল উইন্ডোজে আসো, তুমি মোস্ট প্রবাবলি মাইক্রোসফটের কোপাইলট একটা অ্যাপ তোমার কাছে মোস্ট প্রবাবলি ইনস্টল আছে। আচ্ছা অলরেডি আছে। ওটার একটা ভিশন ফিচার আছে, বুঝছো? তুমি ওই যে ডান পাশে দেখবা যে ওই যে চশমার মতো দুইটা আছে, মানে হুম, মানে হ্যাঁ, ওখানে তুমি ক্লিক করলে ওটা ভিশন ও বলে দিতে পারে। বাট ওর থেকে ডেফিনেটলি তুমি যদি গুগল এআই স্টুডিওতে যাও, ওখানে যায় তুমি হলো স্ক্রিন শেয়ার করার অপশন পাবো। ও হুম, লিটারেলি বলে দেবে। ফর এক্সাম্পল তুমি এক্সেলে কাজ করতেছো, বুঝছো? ইউ ডোন্ট হ্যাভ টাইম যে এটা এখানে কি দিবে, এখানে কি দিবে, এখানে কি দিবে, ইউ নট এক্সপার্ট, বুঝছো? তুমি যদি বারবার চাচ্ছে এখানে দিছি, বারবার কাজ করতেছো এআই রে, কোনো ঝামেলার দরকার নাই। তুমি জাস্ট হলো গুগল এই স্টুডিওতে যে তোমার স্ক্রিনটা শেয়ার করবে, স্ক্রিনটা শেয়ার করে তুমি জাস্ট ওটা বলবা যে মানে আই ওয়ান্ট টু সলভ দিস প্রবলেম, হোয়াট আর দ্য থিংস দ্যাট আই নিড টু, বললেই ও বলবে যে আচ্ছা তুমি এখানে ক্লিক করো, এখানে ক্লিক করো, এখানে করো, ইচ এন্ড এভরিথিং। দ্যাট ইজ প্রিটি মোর কনভিনিয়েন্ট। বাট হ্যাঁ, এটা কিন্তু আসলেই মানে ও কিভাবে এত ইনপুট নিতেছে, বুঝছো? এটা কিন্তু ইন্টারেস্টিং। টাকা কিন্তু এরা চুরি করতেছে, বুঝছো? হ্যাঁ যদি সময় চুরি, না, সময় চুরি। শুধু শুধু চুরি বলবো না, আহ, চুরি করতেছে অবশ্যই, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যে ডাটা দিব, বিগ ডাটা যে কথাটা আমরা বলি, ওরকম আইডেন্টিক্যাল ডেটা অলরেডি আছে। ঠিক হুম আছে, আমরা যে ডাটাটা দিতে যাচ্ছি আইডেন্টিক্যাল ডেটা আছে, কিভাবে আমাকে এটার অ্যান্সারটা দিচ্ছে? হুম। অবভিয়াসলি কেউ না কেউ ওটা নিয়ে পোস্ট করছে, কেউ না কেউ ভিডিও দিছে, কেউ না কেউ ওটা নিয়ে কথা বলছে, বলেই সে সাথে সাথে ওটা আইডেন্টিফাই করে আমাকে বলে দিতে পারছে, সাথে সাথে রাইট অ্যান্সারটা দিতে পারছে অনেক সহজে। তো ডেটা চুরি করতেছে, কিন্তু এই যে চুরি করার কারণে আমাদের তো লাভ তো হচ্ছে। ঠিক আছে, এখন যতক্ষণ পর্যন্ত যে এট দ্য এন্ড অফ দ্য ডে ও হলো কিছু অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে টাকা পয়সা ইনকাম। হ্যাঁ হ্যাঁ, এটা ওইটাই। দেখলে ছাড়ো ভাই, এরা হলো বাংলাদেশের তো কত মানে রিজার্ভ তো $50 বিলিয়ন নাই। গুগল হলো $58 বিলিয়ন উপর পয়সা আছে।
লিটারালি বসে আছে, ওদের হলো টাকা ইনভেস্ট করার জায়গা খুঁজে পাচ্ছে না, জানো? বাংলাদেশের দিকে আমাদেরকে দিয়ে দিক, দিলে ভালো হয় না? ইমেল করি চল। আমাদেরকে দিয়ে দিক, আমরা খরচ করে বসে থাকি। আমাদেরকে দিক, আমাদের হচ্ছে রাজনীতিবিদদের কাছে যাবে, তারপরে সেখান থেকে আবার আমরা ব্যাগ দিয়ে দেবো সুইস ব্যাংকে। তো হ্যাঁ, এমনি রোজ করলা, এমনি রোজ করলা তুমি। হ্যাঁ, হ্যাঁ, না না, ইয়ার ইয়ার রাইট, বাট এখানে একটা ব্যাপার কি, আর আমি কিন্তু খুবই কষ্ট পাইছি যখন আমি দেখলাম যে, মানে কষ্ট বলতে আমি চাচ্ছিলাম যে বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসুক। গুগল রিসেন্টলি $15 বিলিয়ন ইনভেস্ট করছে হায়দ্রাবাদ, বুঝছো? ডেফিনেটলি ওখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, তো কিছু বলার নাই, উই ডোন্ট হ্যাভ দ্যাট কাইন্ড অফ ইনফ্রাস্ট্রাকচার, আই এগ্রি। বাট এখনো ইয়েট আমার ইয়েট। মনে হয়েছিল যে হ্যাঁ 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 হ্যাঁ, মানে সরকার পরিবর্তনের পর এখন অ্যাটলিস্ট এই সময়ে বাংলাদেশে এই ধরনের একটা ইনভেস্টমেন্ট দরকার। ফর এক্সাম্পল, ওই যে স্যামসাং ইনভেস্টমেন্ট আমরা নিতে পারিনি, $22 বিলিয়ন ইনভেস্টমেন্ট আসছে স্যামসাং থেকে, ওইটা আমরা নিতে পারিনি। ওইটা নিলে তো তুমি জানো ভিয়েতনাম কি লেভেলে ডেভেলপ হয়েছে এখন। তুমি একটা এখন কিন্তু দেখতে পারো যে মেড ইন ভিয়েতনাম স্মার্টফোন, মেড ইন ভিয়েতনাম কিন্তু আমরা মাঝে মাঝে কিনি। হ্যাঁ, সো এটা যদি হইতো মেড ইন বাংলাদেশ, তো আরএমজি ছিল, এখনো আছে। অ্যাকচুয়ালি অনেক কিছু হয়, ঠিক আছে, অ্যাকচুয়ালি অনেক কিছু হয়, কিন্তু আমরা ওটা নিয়ে অ্যাডভার্টাইজ করতে পারি না। যেমন বেশিরভাগ ফ্যাশন জিনিসপত্র আমাদের এখানে কম দামে বানায় নিয়ে যায়। নাইকি জুতা থেকে শুরু করে সবকিছুরই একটা অংশ বা সম্পূর্ণটাই বানানো হয়, আমরা জানি আমাদের এখানে আছে। কিন্তু ইন্ডিটেক্স, ওই যে হ্যাঁ, জারা জারা যারা 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 তার ইয়েস, কোম্পানি হলো ইন্ডিটেক্স, স্প্যানিশ কোম্পানি। ওরা হলো এই জিনিসপত্রগুলো আমরা নিজেরা করতে পারতেছি না। কিন্তু সমস্যাটা কোথায়, যে আমরা এক্সপোর্ট করতেছি, তারা বড় বড় ব্র্যান্ড আমাদের এখান থেকে বানায় নিয়ে তারপরে নিয়ে যে তাদের ব্র্যান্ড করে সেল করতেছে। কিন্তু আমরা নিজেদের ব্র্যান্ড যখন বলতেছি তখন আমরা সেটা দাম পাচ্ছি না। এটার কারণটা হচ্ছে যে খুবই কনসার্নিং। রিসেন্টলি একটা আর্টিকেল পড়তেছিলাম যে আহ, চায়না কিভাবে এত ফ্যাশন ফলো করতে পারে। তারা দেখলাম যে বেশিরভাগ ক্ষেত্রে বড় যে ইনফ্রাস্ট্রাকচার ওটা বাদ দিয়ে দিচ্ছে, মানে খুব বড় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সেই অনুসারে কাজ করতেছে এরকমটা। তারা ছোট ছোট প্রোডাকশন হাব তৈরি করছে, যেখানে মানুষজন ট্রেন করে রাখছে। ধরো কোনো একটা ফ্যাশন পণ্য আজকে কোনো একজন ইনফ্লুয়েন্সার পড়ছে, ওটা কালকে মার্কেটে লাগবে, কতজন চাবে ওই জিনিসটা যেন আমরা করতে পারি। কিভাবে ও করবে, ওরা ওই টাইমে জাস্ট ওটার হচ্ছে একটা খসড়া ডেভেলপ করবে, ডেভেলপ করে মানুষজন যারা কাজ করতেছে তাদের ওখানে দিয়ে দিচ্ছে। ওই একটা হাবের মধ্যেই ধরো পাশে একজন ফ্যাব্রিক্স, পাশে একজন হচ্ছে বেসিক কাটাছিড়ার যে কাজগুলো ওগুলো করতেছে, সুতোর ফ্যাব্রিক্সের ইন্ডাস্ট্রিটা ওইখানেই আছে, যারা সেলাই ইকোসিস্টেম, করবে ওরা ইকোসিস্টেম। ওখানে আছে, প্যাকেজিং যারা করবে তাদের ওই জিনিসটা ওখানে আশেপাশে পাবা। এ, কোনো ধরনের ল্যাগ নাই যে বলা যে ওখান থেকে আসতে কতক্ষণ লাগবে, ওখান থেকে আসতে কতক্ষণ লাগবে। সিমলেসলি একসাথে কাজ করতে পারতেছে, এই কারণে তারা এতটা আমি ডেভেলপ আরেকটা ভাবে পয়েন্ট, ওদের ইয়া মধ্যে করতে। কিন্তু প্রফেশনালিজম আছে বাবু, ওদের মধ্যে কিন্তু প্রফেশনালিজম। তুমি হয়তো একটা ভিডিও দেখছো, রিসেন্টলি অনেক ভাইরাল হয়েছিল, চায়নাতে একটা ট্রাক উল্টে গেছে, সবাই হুম, চুরি না করে ফল ছিল। বাংলাদেশে ওই কি হইতো আমরা জানি। বাংলাদেশে সবার আগে মানুষজন চুরি করবে, ঠিক আছে। তো রিসেন্টলি কোথায় জানি তেল মোস্ট প্রবাবলি রাস্তায় উল্টে গেছে, মানুষজন এসে বালতিতে করে করে তেল নিয়ে যায়। ওকে, এই জিনিসটার একটা সমস্যা আছে, মানুষজন চিন্তা ভাবনা করে যে ফ্রিতে পাইলাম নিয়ে নিলাম। আমাদের জুলাইও দেখছি, জুলাই লাস্টে যখন না না, প্রবলেমটা হয় কি, যখন একজন যায় তোমারও মনে হয় যায়, হুম, প্রবলেমটা ওখানে। তুমি কিন্তু যাবা না প্রথমে, মানুষ কি বলবে, হুম, যখন দেখছি একজন গেছে আমিও যাবো, ওর ইচ্ছা আমি কেন নেবো? বাংলাদেশের কিন্তু এই মেন্টালিটিটা খুব বেশি, বুঝছো? মানে একজন এই কাজটা করছে, আর মানে ওরা যদি জেলে যাইতে, আমারও তো যাইতে হবে। মানে ফর এক্সাম্পল, হুম। মানে আমিও যাই, সবাই তো তার জেলে নিবে না, and অনেক 10 জন একসাথে যাচ্ছি, তাই না? মানে এটা সেম অ্যাকচুয়ালি, কাজ যদি 10-20 জন একসাথে করে তাহলে ইয়া করতেছে না আর হ্যাঁ কি, হ্যাঁ তাও। একটা মানে এটা এদের কিন্তু আসলে একটা মজা আছে, মানে পৈশাচিক মজা, পৈশাচিক মজা, বুঝছো? হুম, মানে সবাই মিলে একটা কাজ করা, বুঝছো? মানে আমরা কিন্তু এই জন্য আন্দোলন ভালো করি, হুম, বুঝছো? হুম। সবাই মিলে ভাঙচুর, আন্দোলন। আন্দোলন না, ভাঙচুর ভালো করতে পারি আমরা, ঠিক আছে। বাস ভাঙলাম আজকে, কালকে অন্য কিছু একটা ভাঙলাম, ইত্যাদি হ্যাঁ ইত্যাদি। হ্যাঁ হ্যাঁ। হামলা টামলা তো এই কারণে হয় রেগুলার বেসিসে। আমরা বলতে জাস্ট ওভারঅল বলতেছি, ঠিক আছে, যদি এমন না আইনি যে শাসনটা খুব ভালোভাবে থাকতো, পুলিশ যদি ঠিক মতো কাজ করতো, তাহলে ধরো যেরকম হতো। হুম, লরে, ফর এক্সাম্পল, আমি রেসপেক্ট করি, তুমিও রেসপেক্ট করো, সমাজের আর সবাই রেসপেক্ট করে,
প্রবলেম কই, কিছু হইলে পুলিশ আসছে ধরে নিয়ে যাচ্ছে। যখন আমি দেখতেছি যে পুলিশের কাছে যাব মানে টাকা পয়সা দিতে হবে, হুম। মানে এটা তো ধরো যে আনরিটেন কন্ট্রাক্ট, কসি কন্ট্রাক্ট নাকি এটা আমি জানি না, ভুলে গেছি এরকম কিছু। মানে একটা টার্ম আর কি, কন্ট্রাক্টের একটা টার্ম আমরা পড়েছিলাম ক্লাসে, মনে নাই অনেকদিন আগে। সো এটা একটা বুঝতে বিষয়। পারছি। আচ্ছা দেখি কসি কন্ট্রাক্ট একটু সার্চ দেওয়া দরকার না? সি দেখি ব্যাপারটা কি। আচ্ছা, quasi contract is a legal obligation imposed by a court, আচ্ছা আচ্ছা, to prevent one party from using আচ্ছা another party's expense, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। ফর এক্সাম্পল অফিস একটা কাজ, একটা পার্টিকুলার কাজের জন্য, ফর এক্সাম্পল আমাদের ধর হচ্ছে, ফর এক্সাম্পল একটা সাবস্ক্রিপশন কিনে দিছে, ফর এক্সাম্পল প্রিমিয়ার প্রো সাবস্ক্রিপশন কিনে দিছে, বাট আমি হলো ওটা হলো আমার পার্সোনাল কাজে ইউজ করলাম, সামথিং লাইক হুম। দ্যাট আই বিলিভ, ইয়া সামথিং লাইক দ্যাট। আচ্ছা যাই হোক, লেটস নট গো দেয়ার। আচ্ছা তো মাহবুব, ওই যে গেমিং ইন্ডাস্ট্রি বাংলাদেশে হলো $1 বিলিয়ন মোটামুটি মার্কেট, 2027 সালের মধ্যে হবে আর কি, দিস ইজ এক্সপেক্টেড টু বি। এটা আরো আগে হতো, রিসেন্টলি আরো আগে হয়ে যেত। কিছুদিন আগে যেটা দেখলাম আমরা, যে ফ্রি ফায়ার, পাবজি, এই দুইটা গেম কিন্তু বাংলাদেশে অনেক বেশি চলে। কেন কেন বেশি চলে এটাও একটা আলোচনা করার বিষয়। কারণ গ্রাফিক্স কার্ড বা পিসি পার্টস এগুলো যখন আমাদের দেশে আসে, ইউএসএ বা রিলেটেড যে দেশগুলো থেকে, অলমোস্ট 20 to 30% দাম বেড়ে যায়। কেন? কারণ ইম্পোর্ট ডিউটি আছে, ট্যাক্স আছে, ভ্যাট আছে, আরো অনেক কিছু আছে, ট্যারিফ আছে। এগুলোর কারণে এক দাম বেড়ে যায়। তার উপর আবার যারা আনতেছে তারা নিজেদের তো রেভিনিউ অবশ্যই করবে, রেভিনিউ ছাড়া তো করবে না। কেন কেন? ওই কারণে পিসি, একটা হাই এন্ড পিসি বিল্ড করা বাংলাদেশে যে পরিমাণে কস্টলি, বিদেশে গেলে তার থেকে অনেক বেশি কস্টলি। ঠিক আছে, অনেক বেশি কস্টলি, অনেক কম কস্টলি, স্যার ভুল বলছেন, তার থেকে অনেক বেশি কম কস্টলি। বাংলাদেশে যে জিনিসপত্রগুলো অনেক সহজে পাওয়া যায় না, ওখানে তো বানাচ্ছে বা ওখানেই মেন ইয়া করতেছে, ওখান থেকে আমাদের যারা রিটেলার তারা কিনে এনে দেশে নিজেদের সবকিছু ইম্পোর্ট ডিউটি ট্যাক্স দিয়ে, তারপর নিজেদের রেভিনিউ, যেটা অনেক বেশি অ্যাকচুয়ালি, নর্মাল অ্যাকচুয়ালি হওয়ার যেটা কথা, তাদের নিজেদের অনেক বেশি রেভিনিউ লাগিয়ে তারপর আমাদের কাছে সেল করতেছে, যেটা আমাদের নর্মাল যে মিডিল ইনকাম বলো, হাই ইনকাম পরিবারগুলো নিতে পারবে না ভালো করে। ঠিক আছে, যেখানে একটা মোটামুটি লেভেলের গ্রাফিক্স কার্ড, তোমার মোটামুটি একটা লেভেলের গ্রাফিক্স কার্ড তোমার 30,000 টাকা, $300 ধরলাম, $300 আমাদের এখানে 35-36 হাজার টাকা পড়ে যায়। ওই জিনিস আমাদেরকে 45 থেকে 50 হাজার টাকা পড়ে বাংলাদেশ যদি নিতে চাই। যেখানে $300 ওরা পাচ্ছে, ওই জিনিসটা আমরা 50,000 টাকায় চলে যায়, 45 থেকে 50 হাজার। ওই কারণে পিসি গেমিং পিসি গেমিংটা অত ভালো করে আমরা সবার জন্য অ্যাভেলেবল না। আমি বলতেছি না যে পিসি গেমিং ইন্ডাস্ট্রি নাই বাংলাদেশে, অবশ্যই আছে, অনেকজন করতেছে রেগুলার বেসিসে, কিন্তু মোবাইল গেমিং এর মতো এত বেশি না। কারণ কি, মোবাইল সবার কাছে আছে। ঠিক আছে, সবার কাছে মোবাইল আছে, যারা খেলতেছে তারা ইয়া করতেছে। এখন একটু আগে বললাম পিছাই গেছে কেন, হ্যাঁ পিছিয়ে গেছে কেন? হ্যালো মাহবুব, আর ইউ অডিবল? ইউ আর নট অডিবল, সরি, এম আই অডিবল? আচ্ছা, প্রবাবলি মাহবুবের নেটওয়ার্কে কোনো সমস্যা হয়েছে। ওকে, লেটস ওয়েট a bit for মাহবুব। সো বাংলাদেশে হলো অ্যাফ্লুয়েন্ট ক্লাস পপুলেশন হলো 1 to 3%। সো আমাদের পপুলেশন যদি অ্যাজ অফ সেন্সাস 2021 আদমশুমারি যেটা হয়েছিল, এটা অনুযায়ী বাংলাদেশের পপুলেশন হওয়ার কথা 18,40,00,000। ঢাকা শহরে হলো 4,40,00,000 মানুষ থাকে। এটা ছিল হলো ইনফরমেশনটা পাওয়া গিয়েছিল সেন্সাস 2021। রিয়েলি সরি, রিয়েলি সরি, একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। ওকে ওকে ওকে, you're talking about why PC gaming isn't flourishing in Bangladesh. Yeah. না, পিসি গেমিং ইজ ফ্লারিশিং, কিন্তু প্লেয়ার কম Okay. হচ্ছে মোবাইল গেমিং এর থেকে। কারণ হচ্ছে Okay. মোবাইল Because গেমিংটা অ্যাভেলেবল। because you don't have the hardware, that হ্যাঁ, kind of high end hardware. হচ্ছে Triple star game বলে না, triple star
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শুধু যে have you ever played Black Myth Wukong? ওই যে ওই দেখছো না, ওই যে এখান থেকে হ্যাঁ হ্যাঁ পার্টি করে দিচ্ছে। আমি ভিডিও দেখছি। ব্ল্যাকমিন ভূকম যথেষ্ট পরিমাণে অ্যাটলিস্ট হায়ার এন্ড পিসি লাগবে অ্যাকচুয়ালি, যদি একটা তুমি জিপিইউ তো লাগবে, একটা জিপিইউ তো লাগবে। ভালো করে যদি তুমি খেলতে চাও, ঠিক আছে, হায়ার এন্ড পিসি লাগবে, কারণ অনেক হাই লেভেলের গ্রাফিক্স আছে, সেটাও রেগুলার বেসিসে এফোর্ড করা সবার জন্য অবশ্যই সম্ভব। আচ্ছা, ব্ল্যাক মিথ উকনের, আচ্ছা আমার মনে হয় একটা শর্টস দেখানো দরকার আমাদের ভিউয়ার্সদের, কি বলে? অ্যাকচুয়ালি দেখি দাঁড়া, কেউ যদি না জেনে থাকে। MY ব্ল্যাক মিথ উকন না? হুম ডাব্লিউ আচ্ছা সরি সরি, হ্যাঁ। ওই চলে এসছে Wukong। Wukong। আচ্ছা, এইটা হলো গেম শর্টস ভিডিও দেখি, এর শর্টস গুলা এত অ্যামেজিং হইতো, বুঝছো? দাঁড়াও, Wukong তো প্রচন্ড পাওয়ারফুল একটা ক্যারেক্টার, তাই ঠিক না? আছে। হ্যাঁ হ্যাঁ, মানে Wukong চাইনিজ নিজেও এক প্রচন্ড চাইনিজ মিথোলজিতে বলো বা আমরা যে কোনো ধরনের অ্যাডাপ্টেড গেম বা মুভি সবকিছুতে Wukong প্রচন্ড পাওয়ারফুল একটা ক্যারেক্টার। ডেমিগড গডই বলা যায় তাকে, মানে তারা যেটা মানে আর কি হ্যাঁ হ্যাঁ, মিথোলজি অনুসারে। সেটাই। আচ্ছা, এটা না, আরেকটা ভালো ভিডিও আছে। শর্টস তো দেখলাম না অনেকগুলা, let me see কোনটা। এখন দরকার তখন আসেন। এটা এটা দেখবো, এটা এটা দেখি কিন্তু, দাঁড়াও। গ্রাফিক্স গুলো দেখছো, গ্রাফিক্স গুলো? হুম, অনেক হাই কোয়ালিটি গ্রাফিক্স এবং কন্ট্রোলিংটাও প্রচন্ড। আচ্ছা, বাই দ্য ওয়ে, ড্রাগন বলে কি কিছু আছে? ড্রাগন, মানে কোনো প্রাণী, মানে ওই যে ওই চায়নাতে হয় না ওই যে ড্রাগন, দেখছো না? এগুলো ইয়েস বলে ইয়েস কিছু আছে হ্যাঁ, নাকি? আসলেই আছে? আসলে মিথোলজি সবই মিথোলজি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অ্যাকচুয়ালি ড্রাগন বর্তমানে নাই, মিথোলজি আর কি। তাহলে জাস্ট চিন্তা করো, এটা যদি উঠতে পারতো, বুঝছো? হুম, এমন একটা প্রাণী আছে যেটা উঠতে পারতো, বুঝছো? তাদের উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, বুঝছো? আমরা তো বাইচে থাকবো কেমনে? আবার অনেকগুলো কি ওই যে কি যে মুখ দিয়ে কি বাইর হয়, আগুন বেরোয়। আগুন বের হয়, হ্যাঁ হ্যাঁ। না 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 না, পারতাম যদি অ্যাকচুয়ালি ড্রাগন থাকতো, ঠিক আছে, তাহলে হ্যাঁ ড্রাগন যেহেতু একটা মিথোলজির প্রাণী, তাহলে মিথোলজির বাকি প্রাণীগুলো থাকতো, ঠিক আছে। তো হ্যাঁ ওই হ্যাঁ, মিথোলজি অনুসারে মানুষের কাছে পাওয়ার থাকতো। দেখা গেছে যে আমরা তো যারা অনেক বেশি ফিকশন পড়ি, যেমন আমি প্রচন্ড পরিমাণে ফিকশন পড়া পছন্দ করি, তো দেখি যে যদি ড্রাগনের মতো পাওয়ারফুল একটা প্রাণী থাকে, দেখা যাচ্ছে ড্রাগন স্লেয়ার, মানুষের মধ্যে ড্রাগন স্লেয়ার অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, ড্রাগন কেউ হান্ট করে বেড়াচ্ছে মানুষই, প্রত্যেকটা জায়গাতে মানুষ ওই জিনিসটা কাটায় উঠতে পারে। আমাদের প্রাচীন টাইমে ম্যামথ টাইপের যে প্রাণীগুলো, ওগুলো তো আমরা হান্ট করছি, ড্রাগন নিয়ে তো ভয় পাওয়ার কিছু না, দেখা যাচ্ছে পরে আমরাও স্লে করতেছি ড্রাগন। এটাও এটাও চিন্তা ভাবনা করে করার দেখার বিষয়। অ্যাকচুয়ালি যদি ড্রাগন থাকতো বিষয়টা কিন্তু খুবই ভালো লাগতো। আমরা যারা অ্যানিমে দেখি, ড্রাগন বজি দেখি রেগুলার বেসিসে, তারাও অনেক বেশি ইয়া করতে পারি, একটা ড্রাগন আসতেছে উইশ করে দিচ্ছে, একটা উইশ তোমার পূরণ করতেছে। আচ্ছা, সেটাই সেটাই। হুকম তাই না, হুকম তো গেল, হলো এটা। প্রচন্ড। আচ্ছা, আমার মনে হয়, হ্যাঁ, হুকম হ্যাঁ কিন্তু প্রচুর। অনেক হাই গ্রাফিক্স এর গেম, ঠিক আছে, হ্যাঁ, সবাই কিন্তু ইয়া করতে পারে না। পাবজি, ফ্রি ফায়ার, এগুলো আমাদের যে নর্মাল ইনফ্রাস্ট্রাকচার, ওই জিনিসটা করতে পারতেছে। এখন তুমি এখানে একটা কাজ করো, সার্চ দাও যে মিনিমাম যে রিকোয়ারমেন্ট, পিসি রিকোয়ারমেন্ট, আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্ল্যাক মিন্ট উকং এর জন্য মিনিমাম পিসি রিকোয়ারমেন্ট যদি দেখো, তাহলে তুমি বুঝতে পারবা কেন সবাই এফোর্ড করতে পারবে না। ব্ল্যাক মিথ, ওকে, সো ইটস, আচ্ছা 16 জিবি র্যাম লাগবে, যেটা হুম আছে, আমার আছে বেশিরভাগ মানুষ। আচ্ছা, সবচেয়ে বড় কথা, এনভিডিয়া জিফোর্স জিটিএক্স অ্যাটলিস্ট 1060 লাগবে, হুম, তাহলে অ্যাটলিস্ট 16 জিবি অ্যাটলিস্ট, অথবা এএমডি রাইজন এটা আরএক্স মিনিমাম, ঠিক আছে, এটা তো মিনিমাম, মানে তোমার হাই এন্ড কালারও পাচ্ছ না, কন্ট্রোলিং এ তুমি ওই স্মুথনেসটা পাচ্ছ না, ঠিক আছে। তো একদম পারফেক্টলি খেলার জন্য তোমাকে তাহলে কি পরিমাণে হাই এন্ড লাগতেছে, ঠিক আছে। ব্রো 130 জিবি স্পেস ফাঁকা রাখতে হবে। হ্যাঁ, যেখানে আমাদের বেশিরভাগ পিসিতে আমরা 512 জিবি এসএসডি লাগিয়ে বসে আছি, লাগিয়ে ঠিক বসে। আছে?
তোমার 500 আরো আরেকটা যদি লাগাতে যাও, তোমাকে কয়েকদিন আগে 7-8 হাজারের মতো তুমি লাগাই ফেলতে পারতা। এখন সেম জিনিস তোমাকে 10-12 হাজার 15 হাজারের বেশি তোমাকে লাগবে। বাই দ্য ওয়ে, এটা কি PS5 এ খেলা যাবে? অবশ্যই PS5 PS5 এ খেলা PS5 কি খুব পাওয়ারফুল জিনিস নাকি? মানে আই হ্যাভেন্ট ইউজড ইট। PS5 হচ্ছে তোমার প্লে স্টেশন, ঠিক আছে? প্লে স্টেশন 5 তো ওটা গেমিং এর জন্য, গেম খেলার জন্য অপটিমাইজড, ঠিক আছে? পিসিতে আমরা যেমন আরো অনেক কিছু করতে পারতেছি, পিসি বেশিরভাগ আমাদের যে অনেক প্রচুর পরিমাণে জায়গায় উইন্ডোজ খেয়ে ফেলেছে, PS5 তো ওটা খাচ্ছে না, ঠিক আছে? PS5 তো গেমিং এর জন্যই, এবং ওই অনুসারে তারা করতে পারতেছে, এবং PS5 অপটিমাইজড গেমই তারা বের করে আলাদা একটা সেকশন করে। আচ্ছা ওই কারণে অ্যাকচুয়ালি বেটার। পিসি অনেকগুলো গেম আছে পিসি অপটিমাইজ না করেও আগে PS5 এ বের হচ্ছে, আচ্ছা, ঠিক আছে? কারণ কারণ মেইন টার্গেট কাস্টমার তো ওখানে, হ্যাঁ, রাইট? মানে যেখানে পিজি, আমার পিজি যেখানে আমি সেখানে। তোমারও যে স্টিম বলো বা হচ্ছে যে রায়োট থেকে সব সরব সবকিছু আগে PS5 এ অনেক ইজি করতে পারতেছো, তুমি কনসোল ইজিলি করতেছো, ওটার জন্য আলাদা গেম আসতেছে। ওই কারণে জাস্ট তুমি যদি গেম খেলার চিন্তা ভাবনা করো, PS5 ইজ এ অ্যাফোর্ডেবল। একটা তুমি ওই লেভেলের হাই এন্ড পিসি বিল্ড করার থেকে 3-4 লাখ টাকা লাগবে তোমার অ্যাটলিস্ট, যদি মনের মতো, আমরা যদি মনের মতো একটা পিসি বিল্ড করতে চাই, ঠিক আছে, তখন আমাদের 7-8 লাখ টাকার উপরে চলে যাবে, ঠিক আছে? কিছু কিছু মানুষ বলবে 7-8 লাখ টাকা কোনো টাকা নাই, অ্যাকচুয়ালি যারা মিডিল ইনকাম বা লোয়ার ইনকাম মানুষ থেকে আসে তাদের জন্য 7-8 লাখ টাকা কিন্তু অনেক টাকা, ঠিক আছে? আরে ভাই আমি বলি, আমি ওই যে পিসি বিল্ডার বাংলাদেশের ভিডিও দেখি, বুঝছো ভাই? পিসি বিল্ড আছে। অনেক কিন্তু উনি কিন্তু জোস। উনি হলো আমাদের মোস্ট প্রবাবলি টিএসসি তে আসছিল অডিটোরিয়ামে, কোন একটা আমাদের মনে হয় আইটি সোসাইটির প্রোগ্রামে আসছিল। তো ওনার সাথে কথাবার্তা হয়েছে। তো ওনার হলো একটা ভিডিওতে দেখলাম জাস্ট বাংলাদেশের জন্য একটা 10 লাখ টাকা দামের গ্রাফিক্স কার্ড পাঠাইছে আর কি, জাস্ট রিভিউ করার জন্য। বাট 10 লাখ টাকা দামের একটা গ্রাফিক্স কার্ডই আসছে, সেটা হলো একটাই আছে বাংলাদেশে, সেটা হলো ওনার কাছে আসছে। হ্যাঁ, দেখলাম আমি দেখছি। So, আমাদের জনসংখ্যা কত? জনসংখ্যা হলো কত? মানে 20 কোটি। 20 কোটি পরিবারের মধ্যে 10 লাখ টাকা দিয়ে মানে আছে, মানে কেনার মানুষ নাই তা নাই, বাট ওরা কিনবে দুবাইতে যায়, বাংলাদেশ থেকে কিনবে। দ্যাট ইজ দিস, দ্যাট ইজ দিস। অনেক টাকা পয়সা। অবশ্যই পড়ে যাবে, ঠিক আছে? অনেকজন দেখছে, আমি পার্সোনাল অনেকজনকে দেখছি যে তার কোনো একটা ফ্রেন্ড বিদেশে গেছে, লাগেজে করে একটা গ্রাফিক্স কার্ড সাথে করে নিয়ে আসতেছে, ঠিক আছে? লাগেজে করে গ্রাফিক্স কার্ড নিয়ে আসতেছে, প্লাস আমাদের যে নর্মাল পার্ট গুলো ঢাকার মধ্যে যারা থাকে, ল্যাপটপ পার্টস যারা নেয়, এসএসডি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা দোকানদারের সাথে আমি রেগুলার বেসিসে, আমার যে ছোট ভাই বলো ফ্রেন্ডরা বলো, আমার সাথে যে সাথে নিয়ে যায় যে ল্যাপটপ কিনবো বা পিসি কিনবো, আমাকে আচ্ছা সাথে আচ্ছা। করে নিয়ে যে করে দেয়। ওখানকার একটা দোকানদার, পরিচয় দোকানদারের কারণ সাথে হার্ডওয়্যার সম্বন্ধে তোমার থেকে বেশি কেউ জানে না। বলছে, আমাদের বিভাগে বলি যে কারো যদি কোনো হেল্প লাগে প্লিজ ডু নট মাহবুব। হ্যাঁ, তো ওখানে উনি আমাকে বলতেছে যে এই মার্কেটে যতগুলো আপনি যদি বলেন যে অরিজিনাল অরিজিনাল কোন একটা এসএসডি নিতে চান, নিউ একদম ওটা অ্যাকচুয়ালি অরিজিনাল না, আচ্ছা ঠিক আছে? কোন অরিজিনাল এসএসডি মাল্টিপ্ল্যানে আসে না। আচ্ছা। যতজন অরিজিনাল বলে সেল করতেছে, কোনটাই অরিজিনাল, সবগুলো মার্কেট থেকে বের করে পরিষ্কার টরিষ্কার করে ভালো করে প্যাকেজিং করে তারপরে দিচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা আমি লিটারেলি অবাক হলাম যে কেমন একটা অবস্থা, এত বড় একটা মার্কেটে অরিজিনাল প্রোডাক্ট আসে না, বা একদম 100% নিউ প্রোডাক্ট আসে না ওখানে। বেশিরভাগ এখন বর্তমানে আমাদের ইয়া অফিসের জন্য যারা ল্যাপটপ কিনে তারা কিন্তু যে দুবাই ল্যাপটপ গুলো বেশি কিনে, কারণ নতুন ল্যাপটপ অ্যাফোর্ড করার মতো ক্যাপাবিলিটি নাই সবার কাছে, বা অ্যাফোর্ড করার মতো ক্যাপাবিলিটি আছে কিন্তু ওই যেই প্রাইসে তোমার দুবাই ল্যাপটপ গুলো পাচ্ছে, ওই প্রাইসে তোমার বাংলাদেশ থেকে একদম অরিজিনাল মার্কেট নিউ যদি নিতে চায় অনেক কম হবে। যেমন 16 জিবি র্যাম 512 জিবি এসএসডি তোমার যেখানে পাচ্ছে, ওখানে তোমার 8 জিবি র্যাম করতে হইতেছে, 1-2 কম এখন জেনারেশনে তোমার এখন করতে এখন এখন যেই জামানা আসছে বুঝছো, এআই জামানায় র্যাম মানে 16 জিবির নিচে নেওয়া মানে বোকামি, হ্যাঁ, লিটারালি বোকামি। মিনিমাম চালাইতে পারবে না, কিচ্ছু চালাইতে পারবে না। 16 জিবি। কেউ যদি অ্যাকচুয়ালি Bare minimum। কিছু একটা করতে চায়, মিনিমাম 16 জিবি তোমাকে রাখতেই হবে। আচ্ছা, তাহলে যেমন এই যে আমরা অনেক বেশি ঘুরে গেছি। এনভিডিয়ার নতুন যে লঞ্চ করলো না একটা পিসি, ওই যে মাইক্রোসফটের সাথে, তারা হ্যাঁ হ্যাঁ, জাস্ট ওই চিপের মধ্যে তোমার গ্রাফিক্স কার্ডের সব ক্যাপাবিলিটি ওর মধ্যেই, শুধু জাস্ট চিপটার মধ্যে, এবং এআই ইন্টিগ্রেটেড, তো প্রচন্ড পাওয়ারফুল। প্রচন্ড পাওয়ারফুল।
চলো দেখাই আমার। ল্যাপটপ ল্যাপটপ হ্যাঁ, ল্যাপটপ। আচ্ছা সরি, পিসি না তো ল্যাপটপ। তো এটা না তো, তুমি ভুল ইয়েতে গেছো। দাঁড়াও, ওই চ্যাটের মধ্যে কথা বলছিলাম তো এই জন্য। হুম। আচ্ছা ঠিক আছে, নতুন একটা দিতে হবে। হ্যাঁ, তুমি কথা বলতে থাকো, আমি করতেছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আমরা অনেক বেশি ঘুরে গেছি, যে মোবাইল গেমিং নিয়ে কথা বলতেছিলাম, পাবজি এবং ফ্রি ফায়ার। তো শেখ হাসিনা আমলে পাবজি এবং ফ্রি ফায়ার এটা কিন্তু ব্যান হয়ে গেছিল। তুমি জানো কি না আমি শিওর বলতে জানি পারছি না। জানি না জানি না, কেন? ব্যান হয়ে গেছিল ওই যে অনলাইন গেম ইয়া করতেছে, ছেলেপেলে আসক্ত হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি দেখিয়ে। তাই নাকি? তাই হ্যাঁ, নাকি? তো তাই নাকি? হ্যাঁ, তখনকার অনেকজন আসক্ত, খুব বেশি প্লেয়ার বেড়ে গেছিল এক কথায় বলতে গেলে, তখন ব্যান করে দিয়েছিল। ব্যান করার মানে এমন না যে সবাই খেলা বন্ধ করে দিছে, আমরা তো খেলছি রেগুলার বেসিস, আমরা তো প্রায় পাবজি ভিপিএন। যখন শুরু থেকে আসছে ভিপিএনও লাগেনি, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভিপিএনও লাগেনি। ওয়াইফাই যারা খেলছে তাদের ভিপিএন লাগেনি, কয়েকটা সিম যেমন তোমার টেলিটকে খেলছে, টেলিটকে অনেক সময় ভিপিএন লাগে না, মাঝে মাঝে লাগে, মাঝে মাঝে লগ ইন করতে লাগে, তারপর আর লাগতেছে না। তখন আচ্ছা আমরা কিন্তু খেলছি, খেলা কিন্তু যায়নি এমনটা না, কিন্তু একটা গেম ব্যান করার মানে ওই গেম রিলেটেড যত ধরনের কন্টেন্ট বা যত ধরনের ইভেন্ট আসার কথা ছিল সব কিন্তু অফ হয়ে গেল। আচ্ছা ওই গেম আমাদের দেশের জন্য কোনো কিছু আর করবে না যতদিন না পর্যন্ত আনবেন, কারণ অফিসিয়ালি তো তারা করবে, আনঅফিসিয়ালি তো চোরাই ভাবে কিছু একটা করতে যাবে না তারা। বুঝতে পারছি। এই কারণে আমরা পিছাই গেছি। ফ্রি ফায়ার এরপরে কিছুদিন আগে ফ্রি ফায়ার ইয়া হয়েছে, তার যথেষ্ট টাইম পরে ফ্রি ফায়ার আনব্যান হয়েছে, তারও কিছুদিন পরে পাবজি আনব্যান হয়েছে, তারপরে রেগুলার বেসিসে ইভেন্ট গুলো আসা শুরু হয়েছে, বাংলাদেশ অপটিমাইজড ইভেন্ট গুলো আসা শুরু হয়েছে সবকিছু। আচ্ছা যতদিন পর্যন্ত আমাদের এটা ব্যান ছিল ততদিন পর্যন্ত কোনো ধরনের আমাদের স্পোর্টস রিলেটেড অ্যাক্টিভিটিও হয়নি ওটার উপরে, বা রেগুলার বেসিসে ইভেন্ট গুলো আসেনি, প্লাস আচ্ছা আমাদের যে ক্রিয়েটর গুলো আছে ওদের কো ক্রিয়েশনেও মনে করো ইয়া কমে গেছে। আচ্ছা। রেগুলার বেসিস ক্রিয়েটর তারাও ইনসেন্টিভ পাও কম 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 পাইছে ইনসেন্টিভ। বললাম। ঠিক আছে, আমাদের পাবজির যে ক্রিয়েটর যারা আছে ইউটিউবে, ওদের ভিডিও আগে অনেক বেশি গেম খেলতো, বর্তমানে কমাই দিছে এরা খেলা। ফ্রি ফায়ারে বেশ কয়েকজন আছে, একটু আগে পিসিবি বলতেছিলাম, হুম, ফ্রি ফায়ারের ট্রিপল আর গেমিং বা ট্রিপল এস গেমিং মোস্ট প্রবাবলি, উনি একজন 10 লাখ টাকা দিয়ে পিসি বিল করে নিল, ওটা একটা ভিডিও দিছিল আচ্ছা আমি দেখলাম। আচ্ছা। খুবই পিসির স্টাইলটা কিন্তু খুব সুন্দর লাগছে। তো তাই তো ওরা কি মানে এত ইনকাম করতে পারে? মানে অবশ্যই, ইনভেস্ট করলাম আরো তো এর অনেক না এরকম। না না না, এমনি ওদের ভাই। মেন তো ইয়া ওটা থেকে না, ওদের দেখা যাচ্ছে যে শুধু ওরা ভিডিও করতেছে, ভিডিও করে ছাড়তেছে, ওটা থেকে হুম, তো ইনকাম। মাল্টিপল প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন করতেছে তারা, টিকটক, আচ্ছা ইনস্টাগ্রাম, ফেসবুক তো আছে, ইউটিউবে ছাড়তেছে, স্ট্রিমিং এর জন্য আরো কয়েকটা আছে, ওগুলোতে ছাড়তেছে রেগুলার বেসিসে, ওখান থেকে একটা ইনকাম আসতেছে। তাদের থেকে অনেকজন ইন গেম কারেন্সি নেয়, ঠিক আছে, আচ্ছা তাদের সাইড বিজনেস হিসেবে ইন গেম কারেন্সি রাখে, ওখানে হালকা পাতলা কিছু ইনসেন্টিভ আসে। অ্যাড ইন্টিগ্রেট করে, যখন তারা লাইভ করে স্টার দেয় অনেকজন, প্লাস হচ্ছে তাদের প্রোডাক্ট গুলো ইউজ করার জন্য স্পন্সর করে। স্পন্সর এই করে। সবগুলো থেকে মনে করো একসাথে মিলিত যে ইনকামটা যথেষ্ট পরিমাণে ভালো হয়ে যায়, এবং ফ্রি ফায়ারেও ভিউ অনেক বেশি আসে। আমাদের পাবজির যে বড় ক্রিয়েটর আছে, ছোট ক্রিয়েটরদের অতটা ভিউ আসে না, কিন্তু ফ্রি আচ্ছা ফায়ারের ছোট থেকে বড় ওদের ভিউশিপটা বেশি ফর সাম রিজন, কারণ ফ্রি ফায়ারটা ছোট বাচ্চাদের মধ্যে একটু বেশি চলে, পাবজিটা এবং ছোট। অনেক 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 হাই এন্ড লাগে না মনে হয় হার্ডওয়্যার। একদমই, তুমি একদম লো এন্ড একটা মোবাইল যদি নাও মিনিমাম 10-12 হাজার টাকার ইয়ে তো তুমি খেলতে পারবে আরামসে। পাবজিটা করা যায় না, পাবজিতে অ্যাটলিস্ট একটু ইয়া করা লাগে। Distinguish the experience between Free Fire and PUBG. What's the difference? আহ, এটা যদি ডিসটিংগুইশ করতে, দুইটাই তো গেম, দুইটাই হচ্ছে যে প্লে টু উইন গেম। প্লে টু উইন বলতে এক্সপিরিয়েন্স ফর এক্সাম্পল, একটা গেম খুব হাই এন্ড হার্ডওয়্যার ছাড়াও চলছে, বাট আরেকটা গেম চলতেছে না, কি বেশি আছে পাবজিতে যেটা যেটা ইয়েতে নাই? গ্রাফিক্স এর একটা যে বিষয় আছে, রিয়েলিস্টিক Okay, ফিল, তোমার ক্যারেক্টারটা কতটুকু রিয়েলিস্টিক করতেছো, ওটার আচ্ছা। মধ্যে তো পাতা নড়তেছে, ওটার সাথে তোমার ছায়া আসতেছে ওইটা, এই ও এরকম ডিটেলিং এর জন্যও কিন্তু অনেক বেশি তোমার র্যাম খায় বা অনেক বেশি ইয়া খায়। ঠিক আছে, বুঝতে পারছি। যারা একদম কম যদি র্যাম ধরি, 4 জিবি র্যাম এখন চলে না এক কথা বলতে গেলে, ঠিক আছে, ওগুলো বের হয়ে গেছে অলরেডি।
8 GB র্যামও বের হওয়ার মতো অবস্থা। 12 GB র্যাম যারা ইউজ করতেছে তারা মোটামুটি ভালো মোবাইলে করে খেলতে পারে। হ্যাঁ, মোবাইলে মোবাইল 12 GB র্যাম যারা গেম খেলে actually, ঠিক আছে? 8 GB র্যামে গেম, মোবাইল দিয়ে গেম খেলতে পারবে না। আমারই ঠিক তো আছে? 8 GB, তুমি তো গেম আমি তো খেলো। আউটলেটে উঠে গেলাম তাহলে। আমার মোবাইল, আমিও 8 GB দিয়ে গেম খেলি, কিন্তু এক কথায় বলতে গেলে হাই পাওয়া যায়, এফপিএস যেটা পাওয়া যায়, এফপিএস পাওয়া যায় না খুব বেশি, ওটা মোবাইলের উপরেও করা। পাবজি কেন ফর সাম রিজন আমি জানি না, পাবজি চায় যে উঁচু মানের যে প্লেয়ার তারা থাকুক, নিচু মানের প্লেয়ার না থাকুক। কারণ উঁচু মানের প্লেয়াররা রেগুলার বেসিসে ইনগেম কারেন্সি নিবে, স্পিন করবে নতুন নতুন হচ্ছে ড্রেস গুলো নেওয়ার জন্য, বা যে কোনো ধরনের ইভেন্ট আসবে ওগুলোতে স্পিন করবে। ওরা এটা চায়, এই কারণে ওরা চেষ্টা করতেছে। আর বাড়িয়ে গেম সাইজ, তুমি যদি ফুল গেমটা ডাউনলোড করো তোমার 35 GB উপরে চলে যাবে। জাস্ট পাবজি পাবজি 35 GB উপরে চলে যাবে। মোবাইল মোবাইল মোবাইল, ইয়েস, পাবজি মোবাইল ফুল গেম ডাউনলোড করে 35 GB উপরে চলে যাবে। কারণ কি, ড্রেস, এক ড্রেস প্লাস হচ্ছে তোমার এইচডি গ্রাফিক্স তুমি যদি নিয়ে আসো, ওটা ডাউনলোড করো। ডাউনগ্রেডের অপশন আছে, কিন্তু যত তুমি ভালো করবা, এনিমি শনাক্ত করতে তোমার তত বেশি হেল্প হবে। ঠিক আছে, অবশ্যই ওইটা। তারপর আবার এটা ওগুলো ইনসেন্টিভ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা জিনিস হচ্ছে যে ইভেন্ট গুলো যেটা দেয় রেগুলার বেসিসে, যেমন এখন কয়েকদিন পরে নারুতোর সাথে একটা কোলাবোরেশন করতে চাইতেছে পাবজি। নারুতোর সাথে কোলাবোরেশন করছিল, ফ্রি ফায়ারও বেশি। কিছু বলতা মানে এই কোম্পানি সম্বন্ধে কিছু বলতা? নারুতো সম্পর্কে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নারুতো হচ্ছে যে একটা অ্যানিমে, ও আচ্ছা, সরি যে কোনো নিনজা, নিনজা বেসড একটা হচ্ছে যে অ্যানিমে, খুবই নারুতো না, নারুতো সবাই চিনবে। ঠিক আছে, যারা একটু গেম সম্পর্কে জানে, অ্যানিমে সম্পর্কে জানে, সবাই নারুতো দেখবে। তুমি নিজেও দেখছো, টিভিতে আসতো আগে। ঠিক আছে, এইটা নারুতো, হ্যাঁ। ওকে, না আমি দেখি নাই বুঝছো, মানে আই হ্যাভ নেভার বিন এ ধরো যে ট্রাই করতে পারো যদি আর্টিস্ট। তুমি অ্যানিমে দেখো আর কি। নারুতো খুবই, হ্যাঁ, আই হ্যাভ নেভার বিন অ্যান অ্যানিমে পারসন বুঝছো। আমি তো খুব হলে যে কার্টুন দেখতাম, ওই যে মোটু পাতলু দেখতাম বুঝছো। মোটু পাতলু। ডোরেমন যদি দেখছো, ডোরেমনও কিন্তু একটা অ্যানিমে। ঠিক আছে, ডোরেমন ইজ অলসো অ্যানিমে। হ্যাঁ ডোরেমন, হ্যাঁ ডোরেমন 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 ডোরেমন, নিনজা হাতোরি টাইপের যেগুলো আছে এগুলো কিন্তু অ্যানিমে ক্যাটাগরির মধ্যে পড়ে, কিন্তু স্পেশালি ডোরেমনের কাছে একটা গেট থাকতো না, এই যে এই গেট দিয়ে ঢুকে অন্য অন্য দুনিয়া চলে যেত। হ্যাঁ, টেলিং রোটেশন, হ্যাঁ ওই আমার নামটা মনে পড়ছে না, অ্যানিমেটর মেবি, মোস্ট প্রবাবলি, আমার মনে নাই। আরেকটা আছে ব্যাম্বু কপ্টার, এখানে লাগিয়ে উঠতেছে সবাই। আচ্ছা আচ্ছা ডোরেমনে, ডোরেমনে মনে আছে আচ্ছা। কিনা মোস্ট প্রবাবলি জানি না। তাও নাম একটা তো নবিতা আর একটা জিদান, মানে ক্যারেক্টারের নাম বলতেছো? না 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 না, ও গ্যাজেটের নাম বলতেছে আমি। ব্যাম্বু আচ্ছা আচ্ছা। কপ্টার মাথায় লাগাচ্ছে, ওরে দিয়ে হ্যাঁ উঠতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে আছে মনে আছে। ওই যে মাথা লেগে উড়ে যায় উড়ে যায় উড়ে যায়। ওই জিনিসটা as a ছোট বাচ্চা হিসেবে আমরা ফ্যাসিনেশন অনেক বেশি রাখতাম, দেখতাম, ফ্যাসিনেশন রাখতাম। টম এন্ড জেরি তো দেখতে, আমি টম এন্ড জেরি দেখতে। টম এন্ড জেরি দেখতে হবে, টম এন্ড জেরি তো দেখছি। টম এন্ড জেরি তো, এগুলো থেকে আমরা বড় হয়েছি, এগুলো তো লেগাসি টাইপের, এগুলো তো বাদ দেওয়া যায় না কোনো কিছুতে। আসলে আসলে হ্যাঁ। আসলে তো যেখানে গেম ইন্ডাস্ট্রি বলতেছিলাম, পার্থক্যটা কোথায়, এই যে হাই এন্ড তোমার মোবাইল লাগতেছে, লো এন্ড মোবাইলও খেলা যাচ্ছে, কিন্তু ফ্রি ফায়ারের জন্য যে পারফরমেন্সের জন্য যে হাই এন্ড মোবাইল লাগতেছে না এমনটা না। আমি খালি বলতেছি খেলা যাইতেছে। ঠিক আছে, খেলা যাইতেছে, তোমার মোটামুটি স্মুথ ভাবে খেলা যাইতেছে, কিন্তু তুমি যখন কম্পিটিটিভে যাইতেছো, ফ্রি ফায়ারও তোমার যথেষ্ট হাই এন্ড একটা মোবাইল বা ট্যাব আচ্ছা ট্যাব কিছু একটা লাগবে। পিসিতে খেললেও ইমুলেটর তো অবশ্যই লাগবে। ঠিক আছে, আচ্ছা, তুমি যদি একটু মানে একটু যদি কস্ট ব্রেকগ্রাউন্ড বলতে, মানে একজন মানুষ কিরকম স্পেন্ড করে ফ্রি ফায়ার হইতে পারে, মানে ফর এক্সাম্পল মানে ধরো একটা ক্যারেক্টার কিনলাম বা এই কিনলাম, মানে দাম কিরকম হয়, কত ডলার এরকম, বা ডলারই হয় নাকি, এটা কি বাংলাদেশি কারেন্সি কিনা কেনা বাংলাদেশি যায়? কারেন্সিতে আছে, বাংলাদেশি কারেন্সি আমরা নিতে পারি না বাংলাদেশে। আগে এখন পর্যন্ত আমি এখন পর্যন্ত রিসেন্টলি কিনা হয়নি, আগে কিনছি। বাংলাদেশি কারেন্সি বলতে তোমার বিদেশি কার্ড লাগবে। ঠিক আছে, আচ্ছা, তোমার পাসপোর্ট ইন্ডোর্সড কার্ড লাগবে, হ্যাঁ ওটা বুঝতে দিয়ে পারছি, মাল্টি কারেন্সি কার্ড। মাল্টি কারেন্সি কার্ড লাগবে, মানে ডলারে পে করতে হবে, ডলারে পে ডলারে পে করতে হবে। yes, ডলারে ডলারে পে করতে হবে। তোমার কত ডলার? রেগুলার বেসিসে যেটা রয়্যাল পাস থাকে, ওটাতে তোমার 360, 720, 720 বা 760 এরকম ইউসি। ঠিক আছে, ইউসি লাগে, পাবজিতে ইউসি লাগে, আর ফ্রি ফায়ারে ডায়মন্ড লাগে। আচ্ছা, তোমার মানে এখানে এগুলো প্রায় দাম কত? 1000 টাকা পড়ে যাবে অলমোস্ট এরকম। আমি রিসেন্টলি যদিও কিনিনি, প্রায় 1000 টাকা একটু দাম? বেশি,
হ্যাঁ, তোমার ওই যে 720 দিয়া যেটা তোমার এক এই কথা বলতে জিনিসটা দিয়ে এই জিনিসটা টাকার দিয়ে আমি বেশি, কয়দিন খেলতে পারবো? ওটা আলাদা করে কিনা না, মানে তোমাকে, আমার যতটুকু মনে হচ্ছে তোমার তো ধারণা নাই, এটা হুম, হচ্ছে ফ্রি টু প্লে গেম, ঠিক আছে, আচ্ছা, কিন্তু তুমি না না যদি না, সেটা আমি জানি। ফর এক্সক্লুসিভ এক্সাম্পল যে ইমোট গুলো, এক্সক্লুসিভ যে তোমার স্যুট গুলো বা এক্সক্লুসিভ আউটফিট গুলো তুমি যদি নিতে চাও আলাদা করে অন রেগুলার বেসিস, তোমাকে কিনতে হইতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে নতুন কোন একটা ইভেন্ট ডাউনলোড নামাইছে, ওইটার যদি তুমি জিনিসগুলো নিতে পারো, ওটা সম্পূর্ণ স্পিন বেসড। এখন কেউ 10 ইউসি দিয়েও স্পিন করে পাই যেতেছে, 10 ইউসি মানে ধরো 15 বা 20 টাকা দিয়েও পেয়ে যাচ্ছে, কি মনে করো কয়েক হাজার হাজার ইউসি খরচ করতেছে, 20,000 40,000 টাকা খরচ করছে, তাও পাচ্ছে না, ঠিক আছে। তো এই জিনিসটা তার একটা লোফল তৈরি করে রাখছে যে তুমি স্পিন করবা, এটার মধ্যে একটা নেশা, অনেকটা গ্যাম্বলিং টাইপ। হ্যাঁ, কিন্তু এই এটা জিনিসটা বিজনেস। হচ্ছে যে গ্যাম্বলিং টাইপের, এবং এখান থেকে এমন না যে তারা শুধু গ্যাম্বল করতেছে, এটা কিন্তু আবার বিজনেসও করতেছে অনেকজন। যেমন রিসেন্টলি কিছু গাড়ির ইয়াগুলোর সাথে কোলাব করে মাঝে মাঝে পাবজি। ফ্রি ফায়ারটা আমি আমি রেগুলার প্লেয়ার না ফ্রি ফায়ারের, ওটার জন্য আমি ওটা বলতে পারছি না, পাবজিটা আমি বলতেছি। গাড়ির যে ইয়াগুলো আছে, তোমার একটা গাড়ি যদি নেওয়া হয়, ওটা টোকেন আছে, আচ্ছা, টোকেনটা অন্য কাউকে গিফট করা যায়। তো ওরা কি করতেছে, টোকেন গুলা স্পিন করে নিচ্ছে, কেউ একজন যদি বেশি হয় তাদের সাথে কথাবার্তা বলে নিচ্ছে, ওটা আবার সেল করতেছে নির্দিষ্ট দামে, ওর থেকে টাকা নিয়ে তাকে গিফট করে দিচ্ছে, যে সে কোনো ধরনের স্পিন না করে ডাইরেক্টলি ওই গাড়িটা পেয়ে গেল, কোনো তাকে স্পিন করতে হইতেছে না বা কোনো ধরনের টাকা খরচ করতে হইতেছে না। ওকে। এখান থেকেও একটা বিজনেস তৈরি হয়ে গেছে। অনেকজন এই যে কারেন্সি, ইনকাম কারেন্সি এটা বললাম, অনেকজন এটা সেল করতেছে বেশি দামে, কেউ কম কম দামে, যারা অফিসিয়ালি কিনতেছে তাদের অনেক ইয়ে আসতেছে, ওখান আচ্ছা, থেকে একটা বিজনেস তৈরি হয়েছে। যারা রেগুলার বেসিসে স্ট্রিম করতেছে, রেকর্ড করতেছে, রেকর্ড করে ভিডিও ছাড়তেছে, লাইভ করতেছে, ওখান থেকে একটা বিজনেস বের হয়ে আসতেছে। যারা আবার আইডি সেল করতেছে, অনেকজন জাস্ট আইডিটা বাড়াইতেছে, রেগুলার বেসিসে ফ্রি টু প্লে করে ছোট ছোট স্পিন করা যায়, ওগুলো থেকে অনেক কিছু পাওয়া যায়, ওগুলোর ওই আইডি গুলো বাড়াইতেছে, ওগুলো আবার সেল করতেছে, এখান থেকে আরেকটা মানে বিজনেস। কিরকম সর্বোচ্চ দাম হইতে পারে এখানে ওই আইডি গুলো? এক একটা আইডি যদি বলি, তাহলে আইডিতে কি পরিমাণে তোমার আহ ডিপেন্ড করে, এটা কিন্তু ডিপেন্ড করে। কি ডিপেন্ড করে, তো আইডিতে কি পরিমাণ আউটফিট আছে, তোমার কালেকশন লেভেল কত, কালেকশন লেভেল যত বেশি হবে, 100 পর্যন্ত কালেকশন লেভেল, কালেকশন লেভেল তোমার যত বেশি হবে তত। তারপরে স্পেসিফিক গান স্কিন আছে, গ্লেশিয়ারের কথা যদি বলি, M416 গ্লেশিয়ার সবাই চিনবে, যারা পাবজি খেলে সবাই চিনবে, ওইটা ম্যাক্স আছে কিনা, প্লাস আরো যে আপগ্রেডেবল গান স্কিন গুলো আছে যেগুলো ম্যাটেরিয়াল দিয়ে আপগ্রেড করতে হবে, ওগুলো আছে কিনা, তার উপরে ডিপেন্ড করা হয়। তো আচ্ছা, কোনো একটা ইয়া 1 লাখ টাকাও সেল হতে পারে, 10 লাখ টাকাতেও সেল হতে পারে। একটা আইডি, ফ্রি টু প্লে গেমের একটা আইডি 10 লাখ টাকাতে সেল হওয়ার যে সম্ভাবনা থাকতেছে, তাহলে চিন্তা ভাবনা করো তারা কি পরিমাণে রেভিনিউ করতেছে, যে এরকম সম্ভব তাদের জন্য। তাদের কিন্তু কোনো একটা ড্রেস তৈরি করে আপলোড করে দিতে কিন্তু কোনো খরচ হচ্ছে না, ঠিক খরচ আছে, হচ্ছে। অবশ্য খরচ হচ্ছে, কিন্তু প্রত্যেকটা এদের পার্টি ওটা নেওয়ার জন্য যে পরিমাণে ইয়া রাখতেছে, ওটা কিন্তু না, ঠিক আছে, ওদের ওইটা কিন্তু খরচ করতে হচ্ছে না, এটাও কিন্তু ডিজিটাল, আর এবং সাথে সাথে ওরা ব্যানও কিন্তু করে দিতে পারবে, 10 বছরের জন্য এক একজনকে কিন্তু ব্যান দিতে পারতেছে। একটা তুমি সিরিয়াসলি? প্লেয়ারকে 10 বছরের জন্য তুমি যখন ব্যান দিচ্ছ, ধরো সে অনেকগুলো টাকা খরচ করছে, তুমি ব্যান দিয়ে দিলা, তার তো ওই যে কথা বলার কিছু নাই। মানে ব্যান করার রিজন কি থাকে সাধারণত? কেন ব্যান চিটিং করবে? করে অনেক সময়। চিটিং করা যায়? হ্যাঁ, এর হ্যাঁ, মধ্যে এর মধ্যে cheating করা যায়? চিটিং কেমনে? করা যায়, এবং চিটিং ধরে কিভাবে, এখানে আমাদের এআই চলে আসে। তো ব্যান প্যান সিস্টেম যেটা আছে পাবজির, ওখানে চিটিং ধরার যে সিস্টেম আছে, ওখানে এখানেও আরেকটা বিজনেস আছে যেটা খুব ইন্টারেস্টিং। অফিসিয়ালি তারা ব্যান, মানে অফিসিয়ালি তারা হ্যাক দেয়, সেল করে, অফিসিয়াল হ্যাকও সেল হয়, যেগুলো তুমি যতই পরিমাণে অ্যাজ এ প্লেয়ার, ধরো আমি একজন হ্যাক করা প্লেয়ারের সামনে পড়ছি, হেরে গেছি ওই ম্যাচটা, আমি রিপোর্ট করলাম, যদি সে অ্যাকচুয়ালি ইয়া করে, এটার পিছেও হিউম্যান থাকে, কিছু হিউম্যান থেকে ওরা দেখে, দেখে রিভিউ। দেখে, হ্যাঁ রিভিউ দেয়, রিভিউ দিয়ে ওটা আবার এআই ও ইন্টিগ্রেটেড আছে, ওখান থেকে সাথে সাথে অনেক সময় ব্যান হয়ে যায় রিপোর্ট ছাড়াই, যদি এআইটা ধরতে পারে সাথে সাথে ব্যান করে দেয়। অনেক সময় আমরা দেখি গেমের মধ্যে একজন ব্যান খেয়ে গেছে, ঠিক আচ্ছা, আছে, ব্যান খেয়ে গেছে, ওই এক জায়গায় দাঁড়ায় যাবে, 10 বছরের ব্যান খেয়ে যাবে কোনো নিশ্চয়তা ওই নেই। 10 বছরই ওখানে দাঁড়া থাকবে না? ওখানে 10 বছর তো দাঁড়ায় থাকবে, মেরে দিবে, তারপর ওর আইডি অফ, ঠিক বুঝতে আছে, পারছি। ওখান থেকে বট গুলো আসে। তো 10 বছরের ধরো ব্যান দিয়ে দিচ্ছে, আবার হিউম্যান রিভিউ করে, কিন্তু যখন অফিসিয়াল হ্যাক একটা ওরা বিক্রি করতেছে, অফিসিয়াল হ্যাক, অফিসিয়াল হ্যাক
ইচ্ছা মতো হ্যাক করতেছে, সে অনেক টাকা দিয়ে কিনতেছে, কিন্তু সে ব্যান হবে না, কারণ কি অফিসিয়াল একটা হ্যাক ব্যবহার করতেছে। এখান থেকে আরেকটা বিজনেস আসতেছে। মানে ওখানে মানে অফিসিয়াল হ্যাক একটা কিনতে পারো। তুমি কিনতে পারবা, ইয়েস, তুমি অফিসিয়াল হ্যাকও কিনতে পারবা। অফিসিয়াল হ্যাক বলতে যেগুলো ডিটেক্ট হবে না, কোথায় মানুষ আছে তুমি এটা দেখতে পারতেছো, বুঝতে যেহেতু পারছি। ব্যাটেল রয়্যাল টাইপের গেম এগুলো, ওই কারণে আর কি বাংলাদেশে বেশিরভাগ ইউ হ্যাভ টু উইন, বুঝছো? মানে ফর এক্সাম্পল আমেরিকার একটা প্রত্যেকটা সৈন্যের যে ধরো যে কম্পোনেন্ট থাকে, ওগুলোর এক একটার দাম ধরো যে মানে 1 কোটি বা সামথিং, বুঝছো? হ্যাঁ। ওদের যে ওই গ্লাসটা থাকে, নাইট ভিশন গ্লাস, বুঝছো? আমি এটার হুম। নাম কত ডলার জানি, কনভার্ট করলে 65 লাখ টাকা হয়। হ্যাঁ। তো ওই যে ওই থাকে না ওই যে নাইট ভিশন গ্লাস গুলোর মতো, বুঝছো? ওরা হুম। হলো ইজিলি ডিটেক্ট করতে পারে যে মানে ফর এক্সাম্পল দেখা যায় যে একটা ওয়ালের পিছনে দেখা যায় ওগুলো কি অ্যানালাইসিস করে বুঝতে পারে যে মানুষ কয়জন আছে না আছে something like that. ওয়াল হ্যাক আর কি। So, হ্যাঁ হ্যাঁ, তো এক একটা সৈন্যের জন্য বাংলাদেশের মানে যে আর্মি পার্সোনাল গুলো আছে তাদের কাছে কি থাকে আমার কোনো ধারণা নাই, বাট ডেফিনেটলি এই পরিমাণ তো হওয়ার কথা না, তাই না? জীবনও। সো ওই এভরিথিং বয়েলস ডাউন টু অ্যাকচুয়ালি ওই জায়গায় আসলে যে মানে ইফ ইউ হ্যাভ মানি দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি ডু ইট, ইফ ইউ কান্ট, ইফ ইউ ডোন্ট হ্যাভ মানি দেন প্রবাবলি ইউ শুডন্ট এম টু ডু দিস, তাই না? এরকম আর কি, দুনিয়াটা তো এখন এরকমই হয়ে গেছে। সমস্যাটা বাট তো দিস ইজ গ্রেট, বুঝছো? পাবজি আমি অনেক শুনেছি, একবার ডাউনলোড করেছিলাম, বাট আমি না কেন জানি মজা পাইনি, আই ডোন্ট নো। গ্রাফিক্স ওয়াজ অলসো গুড, বাট আই ডোন্ট নো। গ্রাফিক্স অবশ্য অনেক বাড়াইছে রেগুলার। পাবজি কিন্তু তুমি এমন না যে আমরা যেগুলো নর্মালি যে গেমগুলো খেলি, পিসি গেম, আগের জামানার বলো, এসি যেটা আছে অ্যাসাসিনস ক্রিড, এখানে যেমন তোমার অনেক কিছু তুমি অ্যাচিভ করতেছো, পুরো একটা স্টোরি খেলতেছো। পাবজি ইজ নট লাইক, নট দ্যাট টাইপ অফ গেম। টিম টিম গেম না, টিম গেম। হ্যাঁ, টিম গেম। তোমার ব্যাটেল রয়্যাল, 100 জন নামাইতেছে, 100 জনের মধ্যে ফাইট করে তোমাকে 4 জন বা তোমাকে লাস্টে জীবিত থাকতে হবে, আচ্ছা এরকম গেম, স্টোরি বেসড। আচ্ছা তোমার আচ্ছা, এখানে কি কোনো স্টোরি কি হলো? আনবে মানে না। আমি মানে জীবিত থাকতে হবে, আমি এরিয়া পলায় থাকলাম। হ্যাঁ, না পলাতে থাকতে পারবে না, তোমার জোন আছে তো একটা, জোন আছে, আচ্ছা, জোনটা সিঙ্ক হতে থাকবে রেগুলার বেসিসে। তো জোনের বাইরে ও থাকলে তুমি ড্যামেজ খাবা, তোমাকে জোনের আর ভিতরে আসতে হবে, পুশ করে নিয়ে আর- আসতে হবে তোমার মাঝখানের দিকে। আচ্ছা, একটা বুঝতে নির্দিষ্ট পারছি, জায়গায় পুশ করে নিয়ে আসবে, ফাইট গুলো যেন হয়, মানুষ কমে আসে। বুঝতে নির্দিষ্ট টাইম থাকে একটা, নর্মাল গেম তোমার কমপ্লিট করতে অ্যাবাউট 25 to 30 মিনিট তোমার লাগতেছে। লাগছে। এটা আবার ছোটও আছে, 15 মিনিটের মধ্যে তুমি কমপ্লিট করতে পারবা, ওইটারও ভার্সন আছে। আরো অনেক ছোট ছোট জিনিসপত্র আছে। রিসেন্টলি আমি একটা জিনিস দেখলাম, কোক্রিয়েশন, পাবজির একটা জিনিস নামাইছে কোক্রিয়েশন। এখান থেকে তুমি রেজিস্টার করতে হবে, রেজিস্টার করে ওখান থেকে আমরাই বিভিন্ন ধরনের ভার্সন বের করতে পারবো। ওটার মধ্যে ওকে, ছোট ছোট ভার্সন বের করা যাবে। ওই ভার্সন কতগুলো মানুষ খেলতেছে তার উপরে ডিপেন্ড করে তোমাকে ডলার দিবে। এবং বা তুমি যদি অন্য কারো ভার্সন অ্যাক্টিভ পার্টিসিপেশন করো, করে ওরা টেস্টার হিসেবে থাকো, ওই ক্ষেত্রেও তুমি আবার টাকা দিতে পারো। তো এটাও মানে অনেক ভালো একটা আটমোস্ট জিনিস। আটমোস্ট কাস্টমাইজেশন ফ্যাসিলিটি তোমাদের দিচ্ছে, এই তাই না? কেন এটা বললাম, কারণ হচ্ছে আমি 2 দিন আগে রেজিস্টার করলাম, আমারটা এখনো আন্ডার রিভিউ আছে, কিন্তু ওখানে তুমি যখন কিসে টাকা নিবা সেটা ইন্টিগ্রেট করতে যাচ্ছ, বাংলাদেশি ব্যাংক আছে, ঠিক আছে? আচ্ছা, বাংলাদেশি পাসপোর্ট ইন্ডোস ছাড়াই বাংলাদেশি ব্যাংক আছে, এবং সবগুলা ব্যাংক গুলো তুমি পাবা, ওটার ব্রাঞ্চ সহ তুমি পাবা, ওই ব্রাঞ্চ থেকে ইয়া করে তারপর তুমি ইয়া করতে পারো, মানে তোমার ডাইরেক্টলি তোমার বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে, যেটা পাসপোর্ট ইন্ডোস না, লোকাল, লোকালাইজ। এবং অনেকগুলা দেশের মধ্যে, অনেক বড় বড় দেশের মধ্যে বাংলাদেশকে লোকাল সার্ভিস দিচ্ছে, মানে মানে জিনিসটা খারাপ শোনানো, লোকালাইজ তোমাকে সুবিধা দিচ্ছে। হুম। এখানে অনেক ভালো ভালো বড় বড় দেশ ওরা এজেন্টের মাধ্যমে দিচ্ছে, কিন্তু বাংলাদেশে লোকালাইজ দিচ্ছে, মানে ডাইরেক্টলি বাংলাদেশে লোকাল ব্যাংকগুলোর মাধ্যমে তুমি নিতে এটা পারো। হইতে পারে বাংলাদেশে হয়তো না না, মনে হয় প্রবলেমটা কি, আমার কাছে মনে হয় কি ওরা বুঝতে পারছে যে বাংলাদেশ থেকে কেন ওরা রেভিনিউ জেনারেট করতে পারতেছে না। ওয়ান অফ দ্য মেইন রিজন হলো ছেলেপেলাদের পাসপোর্ট নাই, এবং পাসপোর্ট দিয়েই তো এন্ডোর্স করে ওদের করতে হয়। হুম, 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 হুম। মাইনাস একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি বা যেই কান্ট্রি তুমি কথা বলতেছো, ওখানে কিন্তু সবকিছু ধরো যে গভর্নমেন্টালি সবকিছু সিনক্রোনাইজ থাকে। তুমি হ্যাঁ। এই পার্টিকুলার বয়স হয়েছে, তোমার একটা পাসপোর্ট তোমার লাগবে, অথবা তুমি কোনো ফ্যামিলি, তোমার ডেফিনেটলি তোমার বাবা মার টাকা আছে, তোমার ফ্যামিলির সাথে তুমি ঘুরতে যাও, তুমি একটা পাসপোর্ট করিয়ে বলো। তো হুম। সেক্ষেত্রে ওরা কিন্তু ইজিলি ঠিকই পেমেন্ট করতে পারতেছে, বাট বাংলাদেশে করতে পারতেছে না, এই জন্য বাংলাদেশ হয়তো একটু বেশি ফোকাস দিচ্ছে। মানে অ্যাজ এ বিজনেসম্যান দে হ্যাভ থট আউট যে আচ্ছা প্রবলেম এইটা, তাহলে হাউ টু সলভ ইট। তো আরো বেশি ইনভেস্টমেন্ট দরকার,
আমাদের আরো বেশি হচ্ছে কাস্টমাইজেশনের সুযোগ দরকার সবকিছুতে। আহ শুধু পাবজি নিয়ে কথা বললাম, ফ্রি ফায়ারে যে পরিমাণে এখন স্পোর্টস গুলো হচ্ছে হুম, পাবজি থেকেও বেশি হাই স্কেলে হচ্ছে এক কথায় বলতে গেলে। এবং আহ, বিদেশি ইয়াগুলোতে আমাদের ফ্রি ফায়ার যথেষ্ট পরিমাণে বাংলাদেশকে তুলে ধরছে। রিসেন্টলি কোন একটা গেম বা স্পোর্টসে ফ্রি ফায়ার মেবি উইন করছে, তুমি দেখো সার্চ দিয়ে দেখতে পারো যে আহ, অনেক পরিমাণে অনলাইন গেমগুলো থেকে আমাদের অলমোস্ট কত প্রচুর পরিমাণে টাকা আসে, 196 মোস্ট প্রবাবলি $196,000 আমরা অনলাইন এই ইন্ডাস্ট্রি থেকে তুলি, বাংলাদেশে আসে। ঠিক আছে, এগুলো ওভারঅল আমাদের যে ক্রিয়েটররা আছে প্লাস স্পোর্টস থেকে শুরু করে সবাই মিলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার টিমের নাম বুঝছো, স্ট্র হ্যাটস হুম। is the grand final of the FFMAI 2026 sprint, finished as one of the top team representing Bangladesh in ওরে বাবা এশিয়া's biggest competition stage. Yes, They yes, also yes. হ্যাঁ ঠিক আছে, এই যে দেখছো 193 মনে পড়ছে হুম। ডোমিনেটেড বাংলাদেশ নকআউট স্টেজ, আহারে টেকিং দ্য ফার্স্ট স্পট উইথ, আচ্ছা মানে ফার্স্ট স্পট নিছে, এখানে কি হয়েছে মানে গ্র্যান্ড ফিনালে তো পৌঁছেছে আর মানে ফাইনাল হয় না এরকম কিছু, না 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 না, ফার্স্ট ফাইনাল নিয়েছেন উইথ 193। কোনটার কথা বলতেছো, সেকেন্ড নাম ফার্স্টটা? ফার্স্ট 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 দে অলসো ফার্স্টে তো ফার্স্টে তো র্যাঙ্ক করছে বুঝছো, টেকিং ডব্লিউএস ফার্স্ট বাংলাদেশ স্পট উইথ 190। এখানে দুইটা স্টেজের কথা বলতেছে আর কি, শুধু একটা তা না। একটাতে হচ্ছে যে ফার্স্ট ইয়াতে পৌঁছেছে 193 দিয়ে, এবং আরেকটা স্টেজে রিপ্রেজেন্টিং বাংলাদেশ ওয়ান অফ দ্য টপ টিমস, এটা না না জিততে পারেনি আর কি, ওটাতে জিততে পারেনি। আরেকটা হচ্ছে যে ডমিনেটেড টেকিং দা সেকেন্ড ইয়াতে, ওটাতে মানে গেমের মধ্যে মোড থাকে আলাদা। ঠিক আছে, আচ্ছা তো একটা মোডে ওরা টপে স্ট্র হ্যাটস আরেকটা মোডে, আরেকটা ইয়াতে মোডে তোমার হচ্ছে #1 নিতে পারছে, এটা এটা বলতেছে। ওকে ওকে, এই স্ট্র হ্যাটস তো টিমের নাম তাই না, নাকি হুম। টিমের নাম? মোস্ট টিমের নাম। প্রবাবলি আমি পড়ছিলাম ও, অনেকদিন আগে পড়ছি। এই ছেলেগুলা কারা, এই ছেলেগুলা কারা একটু দেখা দাও, দামাল ছেলে বাংলাদেশের। হ্যাঁ, এটাতে না, ভ্যালোরেন্ট বা- আছে। বাংলাদেশ তো এমনি ধরো যে মানে ফিজিক্যাল স্পোর্টস এ জীবনে কিছু কবে করবে আল্লাহ জানে। ইয়া স্পোর্টস আমাদের আছে, সম্ভাবনা আছে। ডিজিটাল স্পোর্টস এ আমাদের সম্ভাবনা আছে, মানে গেমিং কমিউনিটিতে আমাদের যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু এই যে ইয়ার কারণে, ব্যান যে হয়েছিল, এটার কারণে অনেকজনকে খেলতে দেয়নি, অনেকজন আগায় আসতে পারেনি, যারা এই যে লেট হয়ে গেছে। ঠিক আছে, না আচ্ছা কিছুটা হলেও পিছাইছে। এখন বলবে, অনেকজন বলতে পারে যে না, তাও এখনো যথেষ্ট পরিমাণে হচ্ছে, আরো আগে হওয়ার কথা ছিল হিসাব মতে। ঠিক আছে না, যখন অন্যান্য দেশে বড় বড় আহ স্পোর্টস ইভেন্ট হচ্ছে, চায়নার এক একটা স্পোর্টস ইভেন্ট দেখলে লিটারেলি চোখে ধাঁধা ধরে যায়, এত বড় স্পোর্টস ইভেন্ট। তোমার একটা তুমি ভিডিও দেখো, অনলাইন চায়নার অনলাইন হ্যাঁ হ্যাঁ, চায়নার স্পোর্টস একটা ইভেন্ট দেখলে লিটারেলি এত পরিমাণে ক্রেজ, এত পরিমাণে ইনভেস্টমেন্ট হয়। ঠিক আছে, ওরা লিটারেলি ডেভেলপ করে মানুষজন, আলাদা করে সেন্টার আছে ওদের, যে গেমিং টেমিং ইয়ে আছে। বাংলাদেশেও আছে, ওই লার্জ স্কেলটাতে পৌঁছতে পারেনি এখন পর্যন্ত। আমরা পারবো ভবিষ্যতে, আশা করা যাচ্ছে, কিন্তু ততদিনে তো চায় না আগায় যাবে অনেক বেশি, হ্যাঁ হ্যাঁ অন্যান্য দেশ তো আগায় যাবে। আলটিমেটলি আমরা সবসময় পিছাই থাকতেছি। ঠিক আছে, অবশ্যই হ্যাঁ, এখন ইনফ্রাস্ট্রাকচার নাই, এটা একটা বিষয় যেটা আমরা তৈরি করতে হবে, ওভার দ্য নাইট হয়ে যাবে না, কিন্তু পিছাই তো গেছি, তাই না? ল্যাপটপের দাম তো গত বাজেটে কম ছিল না, হ্যাঁ, কমেছিল কিন্তু আমি জানি না এবার 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 এই আমরা বাজেটে বাজেট, না এবার না, বাজেট নিয়ে একটা এপিসোড করবো বুঝছো, হ্যাঁ বাজেট বাজেট করা লাগবে। এই বাজেট, আমি বাজেট নিয়ে পড়তেছিলাম, এই বাজেটে আমাদের যে পিসি পার্টস বা ল্যাপটপ পার্টস এইগুলোর দাম কমানোর কথা বলছে, কিন্তু কিভাবে কমাবে এটা এটা দেখার বলে, এটা বলে আচ্ছা। অ্যাকচুয়ালি করতে পারবে কিনা। একজন হুম, সংসদ সদস্য বলতেছিল যে প্রত্যেকবারই আমাদের রেভিনিউ বোর্ডকে যে বাজেটটা দেওয়া হয় বা যে পরিমাণে কন্ট্রোলার কথা বলা হয় সেটা তুলতে পারে পারে না, ইন্ডিয়ার পারে পারে না। না। তুমি যদি না পারো, তুমি প্রত্যেক বছর বাজেট বাড়াইতেছো, যদি না পারো অ্যাকচুয়ালি হবে না। আমরা আশাবাদী অবশ্যই আমাদের। তুমি জানো এটা এটা কিন্তু এটা দিয়ে মানে গত বছর দিয়ে 52 বার ইন্ডিয়া ফেল করছে টার্গেট অ্যাচিভ করতে। হ্যাঁ শুনলাম, হ্যাঁ, তুমি মাঝে তুমি মাঝে যদি টার্গেট যদি ফেল করে। তুমি যদি 52 বার পরীক্ষায় ফেল করো, তুমি আর আমি পরীক্ষায় বসতে দিব? আমি স্কুল থেকে বের করে দিব তোমাকে। এই হলো কেন অবস্থা। পারিনি?
না পারার বাংলাদেশের মানুষও তো দোষী আছে না পারার কারণে। আমরা তো বিদেশ থেকে যারা পাঠায়, মানে কি বলবো ওটাকে, আমাদের বিদেশ থেকে আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে, ওদের কোনো কিছু একটা হয়ে গেলে ওগুলো গ্রুপ পোস্ট গুলো যদি দেখো, কিছু একটা হয়ে গেলে সবাই বলবে যে না, রেমিটেন্স পাঠানো বন্ধ করে দাও, ওদের দ্বারা হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি আরো কত কিছু। আমাদের রেমিটেন্সের উপর অবশ্যই আমরা প্রচুর পরিমাণে রেমিটেন্সের উপরে আছে, ঠিক আছে, ডিপেন্ডেন্ট, প্রচুর পরিমাণে ডিপেন্ডেন্ট, কিন্তু ওগুলো অফিসিয়াল রুটে আসতেছে না। কেন আসতেছে না? কারণ কি, আমরা ওই সুবিধাটা দিতে পারছি না। এয়ারপোর্ট গুলোতে যারা বিদেশ থেকে আসে তাদের লাগেজ গুলো চুরি হয়ে যায়, লাগেজ থেকে জিনিসপত্র বের করে নেয়। এই জিনিসটা কেন হয়? ঠিক আছে, Is it a that hard problem to solve? Do you really think? মানে একটা পার্টিকুলার আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টই তো মানে ধরতে গেলে একটাই, তাই না? আছে তিনটা, আবার ধরতে গেলে কিন্তু একটাই। হ্যাঁ, ওই একটা পার্টিকুলার এয়ারপোর্টে তুমি এটা মেক শিওর করতে পারো না যে আমাদের যারা মানে এক্সপেক্টেড হোক, যারাই হোক, প্রবাসী যারাই হোক, ভাই তুমি তো মানে ইট শুড বি ফরবিডেন। একজন করার সাথে সাথে যদি ওর যদি কোনোভাবে যদি খুব ভালো পানিশমেন্টের ব্যবস্থা করে, ওর চাকরিটা চলে গেল, একটা ভয় ক্রিয়েট করতে হবে, করলেই ওরা করবে না। ওখানে ওই একই সাইকোলজি, বুঝছো? ওই আমার ওই বস করতেছে, আমারও করতে হবে, বুঝছো? চলো দেখি কি আছে বস করে করে। তুমি ধরো 20,000 টাকার চাকরি করে তুমি যদি দামি গাড়িতে ঘুরো, আশপাশের মানুষজন তোমার বাসায় গেলে তো বলবে যে তোমার সাথে কলিগ সে দামি গাড়িতে ঘুরতেছে, তুমি কি করতেছ? তোমার নিজের বউই খোটা দিবে তোমাকে, ঠিক আছে? করবে নাকি তুমি? যে কোনো একটা সরকারি চাকরিজীবী ওর পরিমাণে ওর দিকে কিন্তু একটা অটোমেটিক্যালি চলে আসে যে এলাকায় কোনো একটা অনুষ্ঠান হচ্ছে বা ইভেন্ট হচ্ছে, সে কিছু টাকা ডোনেশন দিয়ে আসবে। এটা তারা অলরেডি ভেবে বসে থাকে, তার কাছে টাকাটা কোথা থেকে আসবে? সরকারি চাকরিজীবী, ঠিক আছে, কত টাকার চাকরিজীবী? 25,000 টাকা 30,000 টাকা চাকরি তুমি করতেছো এই ইকোনমিতে, খরচ করে তোমার কাছে কয় টাকা থাকবে? তুমি একটা অনুষ্ঠানে যে তুমি ওখানে যে 1 লাখ টাকা ডোনেশন করে দিয়ে আসতেছো, টাকাটা আসতেছে কোথায় থেকে? তোমার 1 লাখ টাকা তুমি ডোনেশন করলা, টাকাটি আকাশ থেকে পড়লো, কোথা থেকে পড়লো? এবং যারা নিতেছে ওই ডোনেশন তারাও চিন্তা ভাবনা করতেছে না। তার বাসার মানুষজনও জানে যে সে 25,000 30,000 চাকরি করে, তার আত্মীয় স্বজনও জানে 25,000 টাকা 30,000 টাকা চাকরি করে, তাও বলতেছে যে আমার এটা লাগবে ওটা লাগবে। কেন? একটা পয়েন্ট অ্যাড করি, তুমি মানে আমি রাত সামানির পডকাস্ট অনেক দেখি, বুঝছো? তো উনি রিসেন্টলি ওই ইন্ডিয়াতে ইউপিএসসি হয়, বাংলাদেশে বিসিএস, ইন্ডিয়াতে ইউপিএসসি। তো ইউপিএসসি তে পরীক্ষা দিয়ে যে চাকরিটা হয় ওটা হলো আইএস বলে, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। বাংলাদেশে তো বিসিএস ক্যাডার, মানে ইন্ডিয়ান ইউপিএসসি ক্যাডার, বাট ওরা জয়েন করে হলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। পুলিশটা বেশি করে দেখা হয় একটু দেখে। হ্যাঁ হ্যাঁ, আইপিএস আর হ্যাঁ, ওরা হলো উনি যেটা বলতেছিল যে উনি তো টিচিং করে, বুঝছো? মানে অনেক উনার হলো ইউপিএসসি ক্যাডার, অনেক ওনার হলো স্টুডেন্ট সব। এখন উনি যেটা বলতেছিল যে এই যে ক্যাডার গুলো আছে আর আসলে মনেই করে না যে এটা একটা ক্রাইম। সলভ এ প্রবলেম, মনে করে চিন্তা ভাবনা। মানে বলে কি, উনি বলতেছিল যে আমার হলো একটা স্টুডেন্ট ছিল, স্টুডেন্টের মা বলতেছিল যে স্টুডেন্টের হলো বাবাও হলো মোটামুটি আইএস অফিসার। স্টুডেন্টের মা হলো খুব গর্ব করে বলতেছিল, উনি হলো ওই স্টুডেন্ট হলো হসপিটালে ছিল, দেখতে গেছিল, খুব গর্ব করে বলতেছিল যে আমার হাজবেন্ড ধরেন যে কারো কাছ থেকে চায়া নেয় না, বাট যা দেয় নিয়ে নেয়। না, আমি কিন্তু ভালোবেসে দিচ্ছে, গিফট দিচ্ছে, আপনি যদি দেন তাহলে সমস্যা নাই, আই এম নট সেইং নো। হ্যাঁ, চাও না, তুমি একটা বক্স রাখতেছো যে কেউ ভালোবেসে দিতে চাইলে দিয়ে যাও, আমি যাবো না। আনকনসিয়াসলি তুমি ফিল করো যে আচ্ছা এই লোকটা দিছে এর জন্য একটু ভালো কাজ করবো, এই লোকটা দেয় নাই এর জন্য আমি ভালো কাজ করবো। আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, আমি হাসপাতালে গেছিলাম, আম্মুকে নিয়ে হাসপাতালে গেছিলাম, রাজশাহীর কোন একটা হাসপাতালে, কয়েক বছর আগে, 2-3 বছর আগের কাহিনী। হাসপাতালে যে এখন আমাকে লাইনে দাঁড়ায় থেকে টিকিট নিতে হবে, ওখানে আমি দাঁড়াইছি, মহিলাদের লাইনে আমি দাঁড়াইছি, পিছিয়ে থেকে দাঁড়াইছি, একজন এসে আমাকে বললো যে টিকিট লাগবে নাকি। লাইনে আমি একা পুরুষ দাঁড়াইছি, কারণ আম্মুর টিকিট নেওয়া লাগবে, ঠিক আছে, টিকিট লাগবে নাকি। আমি একটু ভাবলাম যে অ্যাকচুয়ালি নেওয়া উচিত কিনা, তারপরে ভাবলাম যে অ্যাটলিস্ট 1 ঘন্টা আমাকে দাঁড়ায় থাকা লাগবে। আমি যে বললাম হ্যাঁ দাও, সমস্যা নাই, কিছু টাকা রাখলো,
টিকিট সাথে সাথে আমাকে হয় নিচে ভিতরে যায়, ব্যাক গেট দিয়ে হ্যাঁ, ভিতরে যে হ্যাঁ, টিকিট আমাকে এনে দিল, আমি নিলাম, ওকে টাকা দিলাম। নেক্সট টাইম আবার যখন আমি যাব, অবশ্যই আমার মাথায় কি আসবে, তাকে হ্যাঁ, আমাকে হ্যাঁ। খুঁজে বের করতে হবে, সে আমাকে টিকিট দিয়ে দিবে। তাকে আমার 20-40 টাকা, 50 টাকা, 100 টাকা আমার কিছু একটা ভরাই দিলাম, হয়ে গেল আমার জায়গা আমার যাওয়া আসা। আমার আমার সেম এক্সপিরিয়েন্স হয়েছে ডিএমসি তে যায়, হ্যাঁ। বুঝছো? আমিও লাইনে দাঁড়াইছিলাম, বাট ওই লোক হলো আমার কাছ থেকে মোস্ট প্রবাবলি কত 200 টাকা যাচ্ছিল ওই লাইনটা ব্রেক করার জন্য, বুঝছো? বাট আমি হলো দেই নাই, বুঝছো? আমি হুম। লাইনে ছিলাম, বাট মানে ফর্চুনেটলি ধরো যে যখনই আমি ওরা মারা করছি আর 5 মিনিট পরেই ধরো যে সবাই গুট গুট করে ঢুকে গেল আর কি। হুম। মানে ডাক্তার হয়তো ফ্রি হয়ে গেছিল, তো মোটামুটি আমার বেশি দেরি হয় নাই। বাট হলো এটা হলো মানে ওরা ইচ্ছা করে হলো সামনে হলো দাঁড়ায় থাকে, বুঝছো? কয়েকজন লোক। তারপরে দাঁড় তুমি করায় যদি রাখে। তারপরে তুমি যদি ইন্ডিয়ান ভিসার জন্য কখনো যাও, বুঝছো, তুমি দেখবা যে যে আমাদের যমুনা ফিউচার পার্কের নিচে তো ওদের ভিসা সেন্টার, মনে হয় হুম। আইভাস বলে সামথিং লাইক দ্যাট। তো ওখানে হলো কি করে যে গেট দিয়ে এগুলো ঢুকে যারা, হাতের বামে, তাই না? হ্যাঁ, 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 তো ওখানে যে গরিব মানুষগুলো থাকে না, ওদের হলো খুব ভালো একটা ইনকাম সোর্স, ওরা হলো লাইনে দাঁড়ায় থাকে, বুঝছো? হুম। উনি নিজে লাইনে দাঁড়ায় আছে, ওনার হলো কোনো আত্মীয় বা ছেলে পেলে যাই আছে, ওনারে পাঠাই দেবে ওই যে তুই ক্লায়েন্ট খুঁজে নিয়ে আয়, বুঝছো? ওরা বলবে যে ভাই মানে লাইন তো ব্যাপক বড়, তুমি দেখা তো ভাই মানে অবস্থা খারাপ হয়ে যাবে তোমার, মানে তুমি যদি প্রথমবার যাও। বাট হুম। যখন ওটা খোলে না একসাথে সবাই ঢুকায় ফেলা। এবং আমার তো ধরো যে ওই ই ভিসার জন্য ফর এক্সাম্পল ইনভাইটেশন আসছিল হুম। কনফারেন্স ভিসার জন্য, তো আমার বেশি ঝামেলা নেই। তুমি যদি টুরিস্ট ভিসায় হও, সেক্ষেত্রে তুমি যদি আগে লাইনে দাঁড়াও তাহলে সেক্ষেত্রে তোমার ধরো যে একটু সুবিধা। বাট দেন এগেন অত কিন্তু মানে প্যারা না, বাট তুমি যদি প্রথমবার যাও তুমি লাইন দিয়ে ভয় পেয়ে যাবে, যে ভাই আমি তো 3 ঘন্টার আগে এই লাইন দিয়ে ঢুকতে পারবো না। তখন তুমি দিয়ে দিবে না, তখন হ্যাঁ। টাকা দিয়ে নিয়ে যায় ঢুকে যাবে, বুঝছো? এরকম আর কিছু না। আরে ভাই, এই টাকা দিয়ে অবস্থা। তুমি সময় পাইতেছো, টাকা দিয়ে সময় কিনে হ্যাঁ, নিতেছো, ঠিক আছে? definitely, বিষয়টা definitely. অনেকটা ওইরকমই, টাকা দিয়ে যখন তুমি সময় কিনতে পারতেছো, তুমি কেন কিনবা না? এই জিনিসটা And হয়ে you have গেছে। money, and you have money, especially. হুম। And that kind of money is not, I mean, money is not something that you can't spend on anything. তুমি একটা বার্গার খাইলেও তো অত টাকা তোমার লাগেই যায়, তুমি হ্যাঁ। খাবাই, তাই না? বাট ওই ওইটা জিনিসটা তুমি এখানে একটা ব্যবসার ব্যবস্থা করে দিচ্ছ, বুঝছো, ওই পার্টিকুলার মানুষদের জন্য। হ্যাঁ, দুর্নীতির ব্যবসা না। সরি, দুর্নীতির একটা ব্যবস্থা করে দিচ্ছ। ইয়েস। ব্যবসা হ্যাঁ, বললে খারাপ দেখায়। দুর্নীতি আর বিজনেস ভ্যালিডেশন করতেছি আমরা, সবকিছুতে ব্যবসা বলা যাবে না। ডিস্টিংক্ট ব্যাপার, এক্সট্রিমলি সরি ফর। না, বিষয় এরকম না। তো আমাদের মেন যে টপিক ছিল, গেমের মধ্যে এআই, হ্যাঁ, গেম হ্যাঁ, হ্যাঁ, নিয়ে আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, আমার মনে হয় 13 ঘন্টা হয়ে গেছে, বুঝছো? 13 ঘন্টা হয়ে গেছে, অলমোস্ট। আর 3 মিনিটের মধ্যে শেষ করে যাও। Let's ঠিক finish. আছে, লাস্ট কথা এটাই যে আমাদের আরো চিন্তা ভাবনা করতে হবে। লাস্ট হুম, টেক যদি বলি, একটু এন্ড টানি, এক কথা বলতে গেলে ওভারঅল আমাদের এআই ইউজ বাড়াতে হবে স্মার্টলি। হুম, তুমি হচ্ছে যে যে কোনো জিনিসপত্রে আজারে বাজারে যেটা তোমার এআই সার্চ না করলেও হয়, ওটার জন্য এআই সার্চ করতেছো, কিন্তু যেগুলোর জন্য অ্যাকচুয়ালি এআই সার্চ করা উচিত, হুম, তুমি একটা জিনিস সেটা করতে শেখার জন্য তুমি যখন এআই সার্চ করবা, সেটা তুমি করতেছো না। ওই জিনিসটা আমাদের আর একটু সচেতন থাকতে হবে, এআই গুলো আরো কত ভালোভাবে ইউজ করতে পারি আমরা, সেটা আরো সচেতন থাকতে হবে। মানে একটা ক্লড তুমি যদি ইউজ করতে চাও, ক্লডে অনেকগুলো স্কিল সেট আছে, ওগুলো তুমি যদি ইনস্টল করে নিতে পারো, অনেক বেশি সুবিধা হবে, অনেক ভালো। জাস্ট হলো বেশিরভাগ স্কেলেরই হলো এমআইটি লাইসেন্স থাকে। এমআইটি লাইসেন্স হুম। মানে ইউ আর অথরাইজড হুম। টু ডাউনলোড এন্ড ইউজ দ্যাট পার্টিকুলার সেট অফ স্কিলস। তুমি জাস্ট হলো ওই গিটহাবে যায় ওর হলো রেপোর লিংকটা খালি কপি করে ইউ জাস্ট হ্যাভ টু পেস্ট ইট, বসে দিতে হবে, হ্যাঁ। ইট স্কিল উইল টেক ডেট। কেয়ার, ইট উইল টেক কেয়ার, ইউ জাস্ট হ্যাভ টু ইনস্টল ইট হুম। আর ডান, 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 কোনো তুমি কিছু নাই। দেখো, হ্যাঁ, এরপর থেকে তুমি হলো ওইভাবে করবে। আচ্ছা easy। ভাই দেখ, আমি একটু অন্য জায়গায় যাই, বুঝছো? আই রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট দিস টপিক। তোমার কি মনে হয় যে 112 এই যে ট্রাম্প আর ইরানের মধ্যে যে হইলো ডিলটা, তোমার কি মনে হয় এটা কয়দিন টিকবে? এই লোক কিন্তু 39 বার ঘোষণা করছে যে জিতে গেছি আমি যুদ্ধ। আমি লিটারালি আমি এক্সপেক্ট করতেছি না কয়দিন চলবে না চলবে, কারণ ইসরায়েল তো এখানে ভূত দশজন আছে, ঠিক আছে? তো দ্যাট অনেক ইজ দ্য সময় ইসরায়েল ইজ দ্য রিসেন্টলি এলিফ্যান্ট, সো এলিফ্যান্ট ইন দ্য রুম। রিসেন্টলি ট্রাম্প ইসরায়েলের যে নেতানিয়াহুর উপরে রেগে গেছিল যে আমি বাঁচাইছি তোমাকে জেল থেকে বের করে করতে, তুমি নাটক আমাকে ইয়া নাটক করো কিভাবে। হ্যাঁ, ওই নাটক। ধরনের জিনিসপত্র আছে। ওরা কখন, ইসরায়েল অ্যাটলিস্ট কোনোভাবে ওদেরকে প্রেডিক্ট করা যায় না, একটা অ্যাকচুয়াল হেডটা রাখে মানুষের প্রতি, ঠিক আছে? বায়াস শুনাইতে পারে, কিন্তু আমি বলতেছি ওরা অ্যাকচুয়ালি হেড রাখে।
অ্যাকচুয়ালি ওরা উল্লাস করে যে কাউকে যদি মেরে ফেলা যায়, ওরা কঙ্কার করার চেষ্টা করে, সবকিছু নিজেদের করার চেষ্টা করে এই জিনিসটা। এমন আচ্ছা, না এখন যে না, সেটা সম্ভব না। বাংলাদেশে একটা জিনিসের দাম যখন বাড়ে ওটা কখন আর কমে না, ঠিক আছে? এবং I- তেলের মতো যে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই জিনিসটার দাম কমাবে না, কারণ এই যে সিন্ডিকেট যারা আছে তাদের লজিক তো লাভ। এটাই ছিল। যুদ্ধ হ্যাঁ, লাগছে, দাম বাড়ো, লজিক এটা ছিল না? হুম, যুদ্ধ লাগছে, দাম বাড়ো, তাহলে যুদ্ধ বন্ধ কিছু এখন দাম কমানো না, কমাবে না, কমাবে না। এখন সিন্ডিকেটের যে ওরা নিজেদের লাভ তো দেখ, এমন তো না যে তেল ছিল না, তেল অবশ্যই হুম, ছিল, ঠিক আছে? এরকম তো তেল ছিল। কেন তাহলে তুমি দাম বাড়ালার সাথে সাথে মার্কেট একদম স্টেবল হয়ে গেল? তেল অবশ্যই ছিল মার্কেটে, হুম। ফুল টাইম তেল ছিল, বেসরকারি প্রতিষ্ঠানগুলো তেল ধরে রাখতেছিল, তারপরে সিন্ডিকেটের কাছেও তেল ধরে রাখতেছিল। এক একটা Bro, পাম্পে 20,000 লিটার কিভাবে থাকে, কিভাবে থাকে এই তোমাকে লেভেলের দিচ্ছে যে না। একটা মেসাকার হয়েছে ব্রো, তুমি চিন্তা করতে পারবো না, বুঝছো? লিটারালি তুমি চিন্তা করতে পারবো না। মানে মানুষের যে কি কষ্ট, সে মানে মানুষ 12 ঘন্টা শুয়ে একটা জায়গায় কেমনে দাঁড়ায় থাকতে পারে? মানুষ ওখানে ঘুমাই গেছিল। সারা রাত থাকছে, ঠিক আছে? মানে ওই টাইমে আমি ছিলাম রাজশাহীতে গেছিলাম, লিটারেলি আমি যাইতেছি রাত 11:30টার দিকে, খাওয়া দাওয়া করতে বেরিয়েছি, হ্যাঁ, দেখছি, দেখছি, হ্যাঁ, ফুল দাঁড়ানো, ঠিক ফুল আছে, লাইন, হ্যাঁ। ফুল দাঁড়ানো। আরে ভাই, এই যানজট জিনিসটা কবে যানজট হয়ে যানজট, যাচ্ছে? লিটারালি যানজট, হুম, লিটারালি যানজট। পুরা পুরা একবার এই পাশের রোডে যানজট, ওই পাশের রোডে যানজট, কি কিছু কি কিছু কি কিছু কে জানে না জানে, সামথিং লাইক দ্যাট। Hey bro, what's up? এই কি অবস্থা! এটা হচ্ছে আমার রুমমেট, ঠিক আছে, এটা আরাফাত। হলো Oh, yo. And যাই হোক, আরাফাত। আরাফাত উল্টা পাল্টা কিছু বলে না, বুঝছো? আমরা কিন্তু লাইভে আছি। It's okay, baby. আই থিঙ্ক উই ক্যান কল ইট এ ডে, রাইট? মোটামুটি অনেক কিছু নিয়ে আলোচনা করা হলো, মেন টপিক থেকে আমরা অনেক বেশি ঘুরে গেছি, কিন্তু ইট ওয়াজ ফান, ইট ওয়াজ ফান, ভালো লাগছে। ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। সুপ্রিয় দর্শক যারাই আছেন, আমরা আবার ফিরে আসবো। আপনাদের যদি কোনো স্পেশাল টপিক থাকে, অথবা আপনারা কেউ যদি জয়েন করতে চান আমাদের পডকাস্টে, ডেফিনেটলি ডু লেট আস নো। আপনারা কমেন্ট করতে পারেন, কমেন্ট করে আমাদের জানাতে পারেন, উইল রিচ আউট টু ইউ। অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। কেম আব্দুল্লাহ প্রবাল সাইনিং অফ, এন্ড মাহবুব ওকে, গুড বাই। signing off. Bye, 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 bye. Good bye.